এই সিরিজটার কিছু ক্লিপস আমি ফেসবুক আর টিকটকে দেখেছি এবং দেখে আমার অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমি এটুকু বলতে পারি, আপনারা কেউ কেউ হয়তো বা এই সিরিজের ক্লিপগুলো ফেসবুক বা টিকটকে দেখেছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমরা নতুন একটা কোরিয়ান সিরিজ আলোচনা করতে যাচ্ছি, যার নাম হলো লাভ ইন টাইম। তো সিরিজের প্রথমেই আমাদের জর্জ নামের একটা ভ্যাম্পিয়ারকে দেখানো হয়, আর সে অন্য একটা ভ্যাম্পিয়ারকে বলছে যদি আমরা মানুষের মধ্যে থাকতে চাই তাহলে আমাদের ভ্যাম্পিয়ারের রুলস মেনে চলতে হবে, আমরা মানুষকে মারতে পারবো না, কিন্তু তুমি রুলস ভেঙে মানুষের রক্ত খাচ্ছ। আর ওই লাল চোখের ভ্যাম্পিয়ার তখন বলে, আমি কোনো ভ্যাম্পিয়ার রুলস মানি না, আমি রক্ত পিপাসু, আমি রক্ত খাবো। এটা বলেই সে জর্জের উপর হামলা করতে যায়। তখনই সেখানে একটা ভ্যাম্পিয়ার চলে আসে, যার নাম ছিল রয়। সে এসে এই সিরিজের নায়ক। সে এসে ওই ভ্যাম্পিয়ারের সাথে ফাইট করতে থাকে, কিন্তু রয়ের পাওয়ার অনেক হওয়ার কারণে ওই লাল চোখের ভ্যাম্পিয়ার ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় তার একটা কয়েন সেখানে পড়ে যায়। পরের দিন সকালে আমাদের নায়িকাকে দেখানো হয়, যার নাম ছিল লাম। সে সাইকেল চালিয়ে কলেজের দিকে যাচ্ছিল, তখন রাস্তায় ওই কয়েনটা দেখতে পায়, যেটা কাল রাতে লাল চোখের ভ্যাম্পায়ারটা ফেলে গিয়েছিল। লামের ওই কয়েনটা অনেক পছন্দ হয়। এরপর সে কলেজে চলে আসে। সেখানে তার ফ্রেন্ডের সাথে দেখা হয়, যার নাম ছিল নাগাইসন। তারা সেখানে কথা বলছিল, তখন সেখানে তিনটা বড় লোক ক্লাসমেট চলে আসে, যাদের নাম হলো হ্যামার, মার্কস ও অ্যাঞ্জেলিনা। আর এই অ্যাঞ্জেলিনা নিজেকে কলেজের সব থেকে স্মার্ট এবং সুন্দরী মনে করত। তখন তারা তিনজন মিলে লাম আর নাগাইয়ের গরিব অবস্থা দেখে তাদেরকে বসাতে থাকে। নাগাই তখন তাদের বিরোধিতা করতে চায়, কিন্তু তাদের গরিবতার কারণে কিছু বলতে পারে না। কিন্তু লাম ও নাগাই অনেক রেগে থাকে, আর লাম নাগাইয়ের রাগ কমানোর চেষ্টা করে। আর তখনই লামের ব্যাগ থেকে কয়েনটা পড়ে গড়িয়ে যেতে থাকে, আর লাম সেটা ওঠায়, কিন্তু সে কয়েন ওঠাতে যে রাস্তার মাঝখানে চলে গেছে। তখনই অনেক জোরে একটা বাইক চলে আসে, আর সেটা লামের সাথে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, কিন্তু ওই বাইক ড্রাইভার কোনো রকমে বাইক সামলে নেয়। আর লাম এটা দেখে পুরো অবাক হয়ে সেখানে হা করে দাঁড়িয়ে থাকে। নাগাই তখন লামের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছে তো? বাট লাম কোনো অ্যান্সার দেয় না, আর ওই বাইকারের কাছে যেয়ে বলে, আই এম সরি। আর আমরা দেখি এটা আর কেউ নাই, এটা আমাদের নায়ক বাবাজি। তখন রায় ফুল অ্যাটিটিউড নিয়ে বলে, মরতে ইচ্ছা হলে একা গিয়ে মরো, অন্যজনের রাস্তায় এসেছো কেন? আর সেখান থেকে চলে যায়। এরপর লাম সেখান থেকে এসে তার কলেজে যে লকার ছিল সেখানে ওই কয়েনটা রেখে দেয়। এরপর লামের একটা বন্ধু আসে, যার নাম হলো শীতং। সে লামকে একটা ফোন দেয় আর বলে, তুমি সকালে এটা কিচেনে রেখে এসেছিলে, এবং সাথে লামকে একটা ডিসকাউন্ট কুপনও দেয়, আর বলে ডিসকাউন্ট কুপনের মেয়াদ কিন্তু আজ পর্যন্ত। এরপর তারা তাদের কলেজের গ্রুপ মেসেজে একটা নিউজ পায়, তাদের কলেজে একটা নিউ ছাত্র এসেছে, যার নাম হলো রয়, এবং সে অনেক ধনী ও হ্যান্ডসাম। আর একটু পরে পুরো কলেজে এই নিউজটা ছড়িয়ে পড়ে, এবং সব মেয়েরা রয়কে নিয়ে কথা বলতে থাকে, যে রয় নামের একটা ছেলে এসেছে, সে অনেক হ্যান্ডসাম, অনেক বড় লোক, এবং সে ইংল্যান্ডে বড় হয়েছে। এক কথায় পুরো কলেজের মেন টপিক হয়ে যায় রয়। আর এসব কথা কলেজের সেই স্মার্ট মেয়ে অ্যাঞ্জেলিনাও শুনতে পাই। সে তখন বলে, রয় একদম আমার মতো, তো আমি শুধু রয়কে ডেট করব। আহা কি সুখ, রয় যেন তার পৈতৃক সম্পত্তি। এরপর লাম ক্লাসে আসে আর দেখে ক্লাসে অনেক ভিড়। তখন সে তার বন্ধু শীতংকে জিজ্ঞেস করে, ক্লাসে এত ভিড় কেন? শীতং তখন বলে, তুমি কি জানো না, কলেজে আজকে একটা হ্যান্ডসাম ছেলে এসেছে, সবাই তাকে দেখার জন্য অপেক্ষা করছে। এরপর ক্লাসে টিচার আসে আর সব স্টুডেন্টের হোমওয়ার্ক চেক করে মার্ক দেয়। সো যখন অ্যাঞ্জেলিনার খাতা আসে সে অনেক বাহবা পায়, কিন্তু যখন লামের পালা আসে টিচার তাকে ইচ্ছা মতো বকতে থাকে, কারণ তার পেপারে জুস, টি ও সস পড়ে আছে। তখন লাম টিচারকে সরি বলে, কিন্তু টিচার কোনো কথা না শুনে তার পেপার দরজার দিকে ছুড়ে দেয়। আর তখনই দরজা দিয়ে রয় প্রবেশ করছিল, আর সে ওই পেপারগুলো ধরে ফেলে, পুরাই যেন হিরোর পাটে, যেটা দেখে সব মেয়েরা আরো অবাক হয়ে যায়। এরপর লাম যখন পেপারটা নিতে যায়, রয় তখন পেপারটা ছেড়ে দেয়। লাম তখন ফ্লোর থেকে পেপারগুলো উঠায়। এরপর রয় যখন পিছনের সিটের দিকে যাচ্ছিল, তখন ম্যাক্স মানে অ্যাঞ্জেলিনার বন্ধু তাকে থামায়, আর অ্যাঞ্জেলিনা রয়ের সাথে পরিচিত হতে যায়, কিন্তু মামনি বুঝতে হবে এটা রয়। সে তাদের দুজনকে কোনো পাত্তা না দিয়েই পিছনের সিটে যে বসে, আর সব মেয়েরা যে রয়ের কাছে বসে। কি ভাগ্য রে ভাই তোর, শালা আমরা কলেজে গেলে কোনো মেয়ে কাছে এসে বসা তো দূরে থাক, ভুল করে কথাও বলতে চায় না, আর তোরও কপাল। এরপর টিচার ক্লাস করাতে থাকে। অন্যদিকে লাম যে কয়েনটা লকারের মধ্যে রেখেছে সেটা হঠাৎ করে উজ্জ্বল হতে থাকে, আর এইটা রয় বুঝতে পারে যে কোনো একটা সমস্যা আরম্ভ হতে চলেছে। তখনই টিচার দেখে রয়ের ক্লাসে মনোযোগ নেই, এজন্য তাকে বকা দিতে থাকে, আর তাকে ইতিহাস নিয়ে একটা কঠিন প্রশ্ন করে, কিন্তু রয় খুব সহজেই সেটার উত্তর দিয়ে দেয়। এটা শুনে টিচার পুরো চুপ হয়ে যায়, আর সব মেয়েরা আরো ইমপ্রেস হতে থাকে, কারণ একে সে হ্যান্ডসাম, বড় লোক এবং পড়াশোনায়ও ব্রিলিয়ান্ট। এরপর আমাদের লামকে দেখানো হয়, সে তার বন্ধু নাগায়ের সাথে জুডো প্র্যাকটিস করছিল, আর লামের স্বপ্ন হলো এই বছরে কলেজে যে জুডো চ্যাম্পিয়নশিপ হবে সেখানে সে উইনার হবে। সে অনেক আগে থেকে প্র্যাকটিস করছে, কিন্তু গত 2 বছরে সে অংশগ্রহণই করতে পারেনি, এজন্য সে এই বছর অনেক ভালোভাবে প্র্যাকটিস করছে। তখনই তার মনে পড়ে তার বন্ধু শীতং তাকে একটা ডিসকাউন্ট কুপন দিয়েছিল, যার মেয়াদ আজকে সন্ধ্যায় শেষ হয়ে যাবে। এজন্য সে দ্রুত ওই রেস্টুরেন্টের দিকে যেতে থাকে, আর যার সময় তার রয়ের সাথে ধাক্কা লাগে। তখন লাম তাকে সরি বলে, কিন্তু রয় বেটা কোনো পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যেতে থাকে, যেটা লামের অনেক খারাপ লাগে। এরপর লাম দেখে তার হাতের কুপন নেই, এজন্য সে ছুটে রয়ের কাছে আসে আর রয়কে থামতে বলে। তখন রয় তাকে জিজ্ঞেস করে, কি সমস্যা তোমার?
তখন লাম রয়ের জুতার নিচ থেকে কুপনটা বের করে আর বলে, তুমি হ্যান্ডসাম বলে ভেবো না সব মেয়েরা তোমার জন্য পাগল। এরপর লাম তার কুপনের দিকে তাকিয়ে দেখে সেটা ছিঁড়ে গেছে, যার কারণে ওটার আর কোনো মূল্য নেই। এজন্য লামের অনেক মন খারাপ হয়। তখন রয় বলে, এটা সামান্য একটা কুপন, এর জন্য মন খারাপ করার কি আছে। লাম তখন বলে, তোমার মতো বড় লোকের কাছে এটার কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে এটার অনেক মূল্য, কারণ আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করি। আর লাম তাকে টাকার মূল্য বোঝাতে থাকে, কিন্তু রয় তো রয়ই, সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় লাম আর তার বন্ধু নাগাই একটা শপে পার্ট টাইম চাকরি করে। অ্যাকচুয়ালি তারা অনেক গরিব, তাই তাদের খরচের জন্য তারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে। এরপর তারা লুকিয়ে তাদের শপের মালিকের কথা শুনছিল। তাদের মালিক বলে টাকার ক্রাইসিসের কারণে সে সব বন্ধ করে দেবে। তখন তারা দুইজন ভিতরে এসে মালিককে বলে, দয়া করে এরকম করবেন না, প্রয়োজন হলে আমাদের দুজনের বেতন অর্ধেক করে দেন, তবুও এরকম করবেন না। আর আমরা জানতে পারি লাম ও নাগাই খুবই ভালো মনের মানুষ। তখনই তাদের কাছে দুটো অর্ডার আসে, যার একটা লাম দিতে যায় আর একটা নাগাই দিতে যায়। এদিকে রয়ের বাসায় পার্টি চলছিল আর জর্জ অনেকগুলো মেয়ে এনে মজা করছিল। তখন জর্জ রয়কে বলে, তোমার উচিত মেয়েদের সাথে একটু মেলামেশা করা, তোমার জীবনটা একটু আনন্দময় করা উচিত, সবসময় একাকিত্ব থাকার কি দরকার। তখন রয় বলে, আমার একা থাকতে ভালো লাগে। এটা বলেই সে চলে যায়। একটু পরে লাম সেখানে অর্ডার নিয়ে আসে আর একটা মেয়ে তাকে বলে অর্ডারের টাকা টেবিলের উপর রাখা আছে, কিন্তু লামের একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। এজন্য সে মেয়েদের জিজ্ঞেস করে ওয়াশরুম কোথায়। তো তারা যখন ওয়াশরুম দেখিয়ে দেয়, লাম তখন ওয়াশরুমের দিকে যায়, কিন্তু সেখানে জর্জ একটা মেয়ে নিয়েছিল। এরপর জর্জ লামকে বলে, তুমি উপরের ওয়াশরুমটা ব্যবহার করতে পারো। তখন লাম উপরের বাথরুমের দিকে যায় আর সেখানে সে রয়কে দেখে, কিন্তু রয় লামকে দেখে একটু ভুল বোঝে। সে মনে করে লামকেও জর্জ ভাড়া করে এনেছে, এজন্য সে লামকে কিস করতে যায় আর লাম রয়কে দূরে সরিয়ে দেয়, কিন্তু দূরে সরাতে যেয়ে সেও পড়ে দিতে থাকে। তখন রয় তাকে ধরে ফেলে আর তাদের মধ্যে একটা হাগ হয়ে যায়, কিন্তু লাম নিজেকে ছাড়িয়ে নিয়ে রয়কে কষে একটা থাপ্পড় মারে আর রয়কে বলে, তুমি অনেক খারাপ, আর সেখান থেকে চলে যেতে থাকে। তখন জর্জ এসব দেখে ফেলে আর তাকে বলে, তোমার একটা ভুল হয়েছে, তুমি যেরকমটা ভাবছো এই মেয়েটা সেরকম মেয়ে না। এরপর লাম বাড়ি ফিরে এসে তার বান্ধবীকে বলে, রয় অনেক খারাপ একটা মানুষ, সে সুযোগ পেয়ে আমাকে ইউজ করতে চেয়েছিল। এরপর লামের মায়ের কল আসে আর সে তার মায়ের সাথে অনেক ভালোভাবে কথা বলতে থাকে, কারণ তার মা যদি এসব জানতে পারে তাহলে অনেক টেনশন করবে। অন্যদিকে রয় পিয়ানো বাজাচ্ছিল আর জর্জ এসে তাকে বলে, কয়েকদিন পর তোমার 224তম জন্মদিন, এজন্য আমি একটা পার্টি রাখতে চাই। কিন্তু রয় বলে, আমার এসব পছন্দ নয়। তখন জর্জ বলে, তাহলে আমরা একটা রেস করি, যে জিতবে তার কথা মানা হবে, আমি জিতলে পার্টি হবে আর তুমি জিতলে পার্টি হবে না। এরপর তারা রেস শুরু করে। অন্যদিকে লাম একটা অর্ডার ডেলিভারি করতে যাচ্ছিল। তখন জর্জ আর রয়ের রেসের কারণে একটা গাছের কাটা অংশ এসে লামের উপর পড়ে আর লামের স্কুটার নষ্ট হয়ে যায় আর তার হাতেও অনেক আঘাত লাগে। তখন রয় তার কাছে এসে তাকে সরি বলে। লাম বলে, সরি কেন? রয় বলে, দুপুরে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আসলে এখন যে তারা রেস করছিল আর তার কারণে লামের এই অবস্থা হয়েছে এটা সে বলতে পারছে না। তখন লাম তাকে বলে, আমার দ্রুত এখান থেকে যেতে হবে, অর্ডার ডেলিভারি দিতে হবে। রয় তাকে বলে, তুমি কি পাগল? হসপিটালে যাওয়ার বদলে তুমি এখন ডেলিভারি দিতে যেতে চাইছো? লাম তখন বলে, আমার কাছে হসপিটালে যাওয়ার মতো টাকা নেই, এমনিতে আমাদের দোকানের অবস্থা অনেক খারাপ, আর ডেলিভারি না দিতে পারলে আমাদের দোকানে অনেক বদনাম হবে। রয় তখন লামকে করে তুলে নেয় আর জজ গাড়ি নিয়ে আসে। তখন রয় লামকে গাড়িতে বসিয়ে ডেলিভারি দিতে যায়। ডেলিভারি দিয়ে যখন ফিরে আসছিল তখন লাম মনে মনে বলে, আমি কখনো ভাবিনি যে এত হ্যান্ডসাম ও রাগান্বিত একটা ছেলে আমাকে সাহায্য করবে। আমি যতটা খারাপ তাকে ভেবেছিলাম সে এতটাও খারাপ না। কিন্তু আমাদের নায়ক বাবাজি তো ভ্যাম্পিয়ার, সে মানুষের মনের কথা শুনতে পারে, তো সে লামের সব কথা শুনে ফেলে। এরপর রয় লামকে হসপিটালে যেতে বলে, কিন্তু টাকার অভাবের কারণে লাম নিষেধ করে দেয়। তখন রয় তার পাওয়ার ইউজ করে তাকে অজ্ঞান করে ফেলে। নেক্সট সিনে দেখানো হয় লাম হসপিটালে রয়েছে আর রয় তার পাশেই বসে আছে। লাম রয়কে এত কাছ থেকে দেখে চিৎকার করে ওঠে আর রয়কে বলে, তুমি আমাকে জিজ্ঞেস না করে প্রাইভেট হসপিটালে এনেছো কেন? তখন রয় বলে, তোমার বিল অলরেডি পরিশোধ করে দিয়েছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তখন লাম বলে, তুমি এত ভালো সাজার চেষ্টা করছো কেন আমার সামনে? তখন রয় বলে, তোমার জায়গায় যদি কোনো বিলাই কুত্তার বাচ্চাও থাকতো তাহলেও আমি সাহায্য করতাম। লাইক সিরিয়াসলি, হোয়াট এ আনসার ব্রো। এরপর রয় সেখান থেকে বাড়িতে চলে আসে। তখন জজ তাকে বলে, তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে, তোমার বন্ধু ঠিক আছে তো? রয় বলে, ঠিক আছে, অল্প একটুই তো আঘাত লেগেছিল। কিন্তু জজ বলে, আমার মনে হয় তোমার আবার হসপিটালে যাওয়া উচিত। আমি চাই তুমি যার সাথেই হোক লাইফটা এনজয় করো। আসলে জর্জ চাচ্ছে রয় কারো না কারোর সাথে লাইফটা কাটাক, যাতে সে আবার আনন্দে থাকে। কিন্তু রয় এখানে জর্জের সাথে একটা চুক্তি করে, তার যে 224তম জন্মদিন আসছে জর্জ যেন ওই দিনে তাকে ফ্রিজ করে দেয়, কারণ রয় আর পৃথিবীতে বেঁচে থাকতে চায় না। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, একটা ভ্যাম্পায়ার গ্রামের সব মানুষদের কামড়ে মেরে ফেলছিল আর রয় তখন একজন সাধারণ মানুষ ছিল আর রয়ের একটা গার্লফ্রেন্ডও ছিল।
যার নাম হলো সিতু। সে ওই ভ্যাম্পায়ার থেকে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু ওই ভ্যাম্পায়ার তাদের ধরে ফেলে আর রয়কে দূরে ছুড়ে ফেলে দেয় আর সিতুকে কামড়ে মেরে ফেলে দেয়। কিন্তু এখানে রয়ের গার্লফ্রেন্ডকে এটা দেখানো হয় না। তো 200 বছর আগে রয়ের গার্লফ্রেন্ড কে ছিল আমরা সেটা পরবর্তীতে জানতে পারবো। এরপর সিন বর্তমানে চলে আসে আর রয়কে দেখানো হয় সে একটা আংটি নিয়ে সিতুকে মিস করতে থাকে। অন্যদিকে হসপিটালে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে একটা মানুষ আসে যার শরীর থেকে অনেক রক্ত বেরোচ্ছিল। আর তখন ওই হসপিটালে লাল চোখে সেই ভ্যাম্পায়ার লুকিয়েছিল। তখন সে রক্তের গন্ধ শুকে পাগল হয়ে যায়। আর ওই হসপিটালে লামও ছিল। তো লাম কেবিন থেকে বের হয়ে লিফটে ছিল নিচে আসার জন্য। তখনই পুরো হসপিটালে লাইট চলে যায় আর লিফটও বন্ধ হয়ে যায়। তো লাম জোরে একটা চিৎকার দেয় আর রয় সে আওয়াজটা শুনতে পায়। তো রয় তার পাওয়ার ইউজ করে ওই হসপিটালে চলে আসে লামকে খোঁজার জন্য আর লামকে খুঁজে বের করে। এরপর সে যখন লামের কাছে আসে তখন দেখে লামের গায়ে অনেক রক্ত আর সে অনেক ভয় পেয়ে আছে। রয় তার কাছে এসে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, কিন্তু লাম এত ভয় পেয়েছিল যে সে কোনো কথা না বলেই বেহুশ হয়ে যায়। একটু পরে লামকে দেখানো হয় সে হসপিটালের কেবিনে রয়েছে আর একটু সুস্থ ফিল করলে সে বলতে থাকে তার সাথে কি ঘটেছিল। লাম বলে আমি লিফটে ছিলাম আর আমার সাথে একটা প্রেগনেন্ট মহিলাও ছিল আর লিফটের মধ্যেই তার ডেলিভারি হয়, এজন্য পুরো লিফটে রক্তে ভরে যায় আর এই রক্ত দেখে আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাই। এরপর লাম রয়কে বলে তুমি তো চলে গিয়েছিলে, তাহলে এখন ফিরে আসলে কেন? কিন্তু বুঝতে হবে এটা রয়। সে তার ফুল অ্যাটিটিউড নিয়ে কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে আসে আর বেরিয়ে এসে তাকে জর্জ দাঁড়িয়ে আছে। তারা এই ঘটনার ব্যাপারে কথা বলতে থাকে আর জর্জ বলে আমি গন্ধ শুকে বুঝতে পারছি এখানে টিএক্স এসেছিল। টিএক্স হলো সেই ভ্যাম্পায়ারটি যেটা প্রথম পর্বে জর্জকে আক্রমণ করেছিল। জর্জ আরো বলে যে লোকটা বাইক অ্যাক্সিডেন্ট করে এসেছিল টিএক্স তার রক্ত খেয়ে চলে গেছে। তখন রয় বলে চলো আমরা টিএক্স কে খুঁজে বের করি, কিন্তু জর্জ বলে টিএক্স অনেক আগে এখান থেকে চলে গিয়েছে, সো এখন আমরা তাকে খুঁজে পাবো না, নেক্সট টাইমের জন্য অপেক্ষা করতে হবে। আর এখানে আমরা বুঝতে পারি রয় আর জর্জ ভ্যাম্পায়ার হলেও মানুষকে বাঁচাতে চাই আর টিএক্স মানুষদের মারতে চাই। এরপর লামকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হলে লাম বাড়িতে চলে আসে আর তার সাথে দেখা করতে তার বন্ধু নাগাইছন আসে আর লাম তাকে বলে তার সাথে কি কি ঘটেছিল। তখন নাগাই তাকে বকতে থাকে আর বলে রয় তোমার প্রতি এত দরদ দেখাচ্ছে কেন? সে তো সারাদিন তার অ্যাটিটিউড নিয়ে ব্যস্ত থাকে, কাউকে কোনো হেল্পই করে না, হয়তো তার কোনো প্ল্যান আছে, তো তোমার উচিত হবে তার থেকে দূরে থাকা। আসলে নাগাই সনও আর কি লামকে পছন্দ করেন, মানে বন্ধুর থেকে একটু বেশি রিলেশন করতে চায় আর কি, কিন্তু লাম নাগাইকে শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড মনে করতো। এজন্য আমার অ্যাডভাইস থাকবে তোমাদের কাছে, যদি তুমি তোমার কোনো ফ্রেন্ডকে পছন্দ করো তাহলে সেটা তার সামনে এক্সপোজ করে দাও, তাতে যা হওয়ার হবে, না হলে কিন্তু তোমাদের অবস্থা আমার মতো হবে। তখন লামের অন্য বন্ধু শীতং বলে কলেজে সব মেয়েরা রয়কে পছন্দ করে শুধুমাত্র লাম ছাড়া, তাই আমার মনে হয় রয় লামকে পটানোর জন্য চেষ্টা করছে আর একবার লাম পটে গেলে সে তার সাথে ব্রেকআপ করে নেবে। তখন লাম ডিসাইড করে নেয় তাকে কি করতে হবে, মানে রয়কে ইগনোর করতে হবে। নেক্সট সিনে দেখানো হয় লাম পরের দিন সকালে বের হয় আর তার নিউ স্কুটি দেখতে পায়। নিউ স্কুটি থেকে সে বুঝে বলে এটা রয় পাঠিয়েছে। এরপর সে ওই স্কুটি নিয়ে রয়ের গাড়ির সামনে আসে আর রয়কে বলে আমি কারো দয়া নিতে চাই না, আর আমার যে হসপিটালের বিল তুমি পে করেছিলে আমি সেই টাকাটা জমিয়ে তোমাকে ফিরিয়ে দেব। তখন রয় স্কুটির চাবি নিতে মানা করে দেয়, কারণ এই স্কুটিটা সে দেয়নি, তার বন্ধু জর্জ দিয়েছে। এরপর রয় সেখান থেকে চলে আসতে থাকে, তখন লাম গিয়ে জোর করে রয়ের পকেটে চাবি ঢুকিয়ে দিতে যায়। তখন রয় অনেক রেগে যায় আর লামকে ধাক্কা দিয়ে চলে যায়, কিন্তু এই ধাক্কা মারাতে লাম সুইমিং পুলে পড়ে যায়। কিন্তু আমাদের নায়িকা আবার সাঁতার জানে না, এজন্য সে সাহায্য চাইতে থাকে। তখন রয়ের তার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে, তার গার্লফ্রেন্ডও সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু সে ওই ভ্যাম্পায়ারের কাছ থেকে তাকে বাঁচাতে পারেনি। এরপর রয় পানিতে নেমে লামকে উদ্ধার করে, কিন্তু এর মধ্যেই লামের জ্ঞান চলে গিয়েছে। রয় তখন তার জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। তখন রয় তাকে খুব সুন্দর করে অক্সিজেন দেয় আর এতেই তার জ্ঞান ফিরে আসে, কিন্তু লাম উঠেই তাকে চড় মারে। তখন রয় বলে বাহ, আমি তোমার জীবন বাঁচালাম আর তুমি আমাকেই মারছো। তখন লাম তার ভুল বুঝতে পেরে তাকে সরি বলে, কিন্তু রয়ের অনেক রাগ হয়, এই জন্য সে সেখান থেকে চলে যায়। এরপর রয় চলে যাওয়ার পর লাম তার ব্যাগ চেক করে দেখে তার হোমওয়ার্ক ভিজে গিয়েছে। এটা দেখে সে অনেক কষ্ট পায়, কারণ এমনিতেই টিচার তাকে অনেক বকে। এরপর লাম ক্লাসে আসে, তখন টিচার তাকে অনেক বকে, কারণ সে একে তো লেট করেছে, সাথে আবার জুডোর ড্রেস পরে আছে, আর তাকে তার হোমওয়ার্ক দেখাতে বলে। লাম তার হোমওয়ার্ক টিচারকে দেয় আর বলে সে আজ ভুল করে সুইমিং পুলে পড়ে গিয়েছিল, এজন্য তার হোমওয়ার্ক ভিজে গিয়েছে। কিন্তু টিচার এতেও কনভিন্স হয় না আর তাকে বলে তুমি যদি রেগুলার এরকমই করতে থাকো তাহলে তোমাকে ফেল করিয়ে দেবো আর তুমি গ্রাজুয়েট হতে পারবে না। এসব কথা শুনে লাম ভাবতে থাকে সে যদি গ্রাজুয়েট না হতে পারে তাহলে সে মাকে কি বলবে, আর তার কাছে তো কোনো টাকাও নেই যে অন্য কলেজে যেয়ে ভর্তি হবে। কিন্তু এদিকে রয় তো মনের কথা শুনতে পারে, সে লামের কথা শুনতে পারে আর তার অনেক খারাপ লাগে যে তার কারণে এমনটা হয়েছে। একটু পর টিচার একটা অ্যাসাইনমেন্ট দেয় আর ওই অ্যাসাইনমেন্টের জন্য দুজন পার্টনার হয়ে কাজ করতে হবে। তখন সব মেয়েরা রয়ের সাথে কাজ করতে চায়। তখন রয় টিচারকে বলে আমি লামের সাথে কাজ করতে চাই, আর লাম তখন বলে আমি তোমার সাথে কাজ করতে চাই না।
তখন রয় বলে, তুমি পড়াশোনায় অনেক দুর্বল, তাই আমি তোমাকে হেল্প করতে চাচ্ছি। তখন টিচার বলে, হ্যাঁ রয় তো অনেক মেধাবী, তুমি তার সাথে টিম আপ করো। এরপর জর্জ আর রয়কে বারে দেখতে পাই। সেখানে তারা কথা বলছিল যে তারা শুধুমাত্র প্রাণীর রক্ত খেয়ে বেঁচে আছে। আসলে তারা তো ভ্যাম্পায়ার, তাদের শক্তি ধরে রাখার জন্য তাদের রক্ত খেয়ে বেঁচে থাকতে হয়, সেটা হোক মানুষ বা কুত্তা বিলাই। তখন জর্জ রয়ের অতীতের ব্যাপারে বলছিল যে রয় কিভাবে একটা মানুষ থেকে ভ্যাম্পায়ার হয়। আর ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় রয় একটা আংটি নিয়ে তার ভালোবাসার মানুষ সিউসুটকে প্রপোজ করতে যাবে, তখন একটা ভ্যাম্পায়ার অন্য একটা ভ্যাম্পায়ারের সাথে শত্রুতার কারণে পুরো একটা গ্রামের মানুষকে ধ্বংস করে দেয়। আর সকালে যখন রয়ের জ্ঞান ফেরে তখন সে জানতে পারে পুরো গ্রামে সে একা বেঁচে আছে। আসলে তাকেও ভ্যাম্পায়ার কামড়ে দিয়েছিল, কিন্তু সে মারা যাওয়ার একটু আগে জর্জ এসে তাকে ভ্যাম্পায়ার বানিয়ে দেয় যাতে সে মারা না যায়। কিন্তু রয় তখন এসব শুনে অনেক রেগে যায় যে তুমি আমাকে ভ্যাম্পায়ার বানিয়েছো কেন, আমি তোমাদের মতো মানুষকে মারতে চাই না। তখন জর্জ তাকে বোঝায় যে তুমি তো তোমার শক্তিকে মানুষের সাহায্যেও লাগাতে পারো। আর তারপর থেকেই তারা দুজনে একসাথে রয়েছে। আর যেসব ভ্যাম্পায়ার মানুষের ক্ষতি করতে চায় তারা তাদেরকে আটকায়। তারপর জর্জ লামের সাথে দেখা করতে আসে আর বলে, আমি রয়ের কাজিন, সেদিন রাতে আমার সাথেই তোমার ওয়াশরুমে দেখা হয়েছিল। তো তারা সেখানে কথা বলছিল, তখন জর্জের প্রিয় খাবারের গন্ধ পায় আর লামকে ট্রিট দিতে বলে আর বলে, আমার মানিব্যাগ বাসায় ভুলে এসেছি, কিন্তু আমার অনেক খিদে লেগেছে। আর লাম তার কথায় ফুটে যায় আর তাকে তার প্রিয় খাবার কিনে দেয়। তারা সেটা খায়। তখন লাম জর্জকে বলে, তুমি তো অনেক মজার মানুষ, কিন্তু তোমার ভাই এত রাগী কেন, সব সময় একটা রাগী লুক নিয়ে থাকে। তখন জর্জ অনেক দুঃখী হয়ে একটা মিথ্যা গল্প বলে যে রয়ের যখন 5 বছর বয়স তখন একটা রোড অ্যাক্সিডেন্টে রয়ের মা বাবা মারা যায়, আর সেই কষ্ট সে এখনো বয়ে বেড়াচ্ছে। আর লাম এত বোকা যে সে জর্জের সব কথা বিশ্বাস করে নেয়। এরপর জর্জ আরো একটা খাবারের গন্ধ পায়, তখন সে তার সাথে লামকে যেতে বলে। লাম তাকে বলে, আমার কাছে তো কোনো টাকা নেই। তখন জর্জ তার মানিব্যাগ বেঁকিয়ে বলে, আমার কাছে তো আছে। এরপর জর্জ অনেক কিছু কেনাকাটা করে আর লামকে বলে, আমি তো এত কিছু একা নিয়ে যেতে পারবো না, এজন্য তার সাথে তার বাড়িতে যেতে বলে। সে এরকমটা করে কারণ যাতে রয়ের সাথে লামের দেখা হয়। এরপর তারা বাড়িতে চলে আসে আর সেখানে লামের সাথে রয়ের দেখা হয়। তখন জর্জ শ্যাম্পেনের বোতল আনে আর রয়কে দেখে শ্যাম্পেনের মুখ লামের দিকে দিয়ে অনেক জোরে খোলে যাতে রয় লামকে প্রোটেক্ট করে। আর যা ভাবা তাই কাজ, যার ফলে লাম রয়ের অনেক কাছে চলে আসে। তখন রয় লজ্জা পায় আর লামকে বলে, অন্য ঘরে গিয়ে পল্টে বসো। এরপর তারা পড়াশোনা করছিল আর রয় তাকে সবগুলো প্রশ্নের উত্তর খুব ভালো করে বুঝিয়ে দিতে থাকে। তখন লাম রয়কে হাসানোর জন্য তার সাথে একটা গেম খেলে, কিন্তু রয় এসব গেম সম্পর্কে কিছু জানে না। তখন লাম তাকে সব বোঝাতে থাকে। আর অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর রয় লামের সাথে কমফোর্ট ফিল করে, কিন্তু লামের অনেক খিদা লাগতে শুরু করে। তখন রয় তাকে বলে, তুমি চাইলে আমাদের রান্নাঘরটা ইউজ করতে পারো। এরপর লাম রান্নাঘরে যে রান্না করতে থাকে আর রয় পিছন থেকে তাকে দেখতে থাকে। আর তার মনে পড়ে কেমন করে সিওসুট তার জন্য রান্না করতো। এরপর তারা দুজনে বসে খাবার খায় আর রয় লামের কথা এনজয় করতে থাকে। এরপর রয় তার বাইকে করে লামকে বাড়িতে নামিয়ে দিয়ে আসতে যায়। আর সেখানে নাগাইসন লামের জন্য অপেক্ষা করছিল। সে রয় আর লামকে একসাথে দেখে অনেক কষ্ট পায় আর রয়ও নাগাইকে দেখতে পায় আর তার মনের সব কথা বুঝতে পারে, কিন্তু নাগাই তো আর জানে না সে তার মনের কথা বুঝতে পেরেছে। এরপর রয় সেখান থেকে চলে যায় আর লাম ঘরে এসে নাগাইকে রয়ের ব্যাপারে প্রশংসা করে আর বলে, রয়কে আমি যেমনটা ভেবেছিলাম ও ঠিক তার উল্টোটা, ও সব দিক দিয়েই ভালো আর পড়াশোনার দিক দিয়ে তো আরো ভালো। এটা শুনে নাগাই তার সামনে অনেক হাসি দেয়, কিন্তু মনে মনে সে অনেক কষ্ট পায়। পরের দিন দেখানো হয় লাম যখন কলেজে ছিল তখন রয় তার কাছে আসে আর তাকে তার মোবাইল দিয়ে বলে, কাল রাতে তুমি তোমার ফোনটা আমার বাড়িতে রেখে এসেছিলে। কিন্তু এসব কথা পাশে থাকা মেয়েরা শুনে ফেলে আর তারা অনেক অবাক হয়। তখন সেখানে জর্জ আসে আর লামকে রয়ের বার্থডে পার্টির জন্য দাওয়াত দেয়। তখন রয় জর্জকে বলে, আমি তো তোমাকে পার্টি করতে নিষেধ করেছি। তখন জর্জ বলে, আমি আসলে আমার বন্ধুদের সাথে তোমার গার্লফ্রেন্ডের পরিচয় করিয়ে দিতে চাই। লাম তখন বলে, আমি তো রয়ের গার্লফ্রেন্ড না। জর্জ বলে, মিথ্যে বলো না, আমি জানি রয় তোমাকে কিস করেছিল। এদিকে এদের তিনজনের কথা আবার ম্যাক্স শুনছিল। তখন লাম জর্জকে বলে, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর সে সেখান থেকে চলে যায়। লাম চলে গেলে রয় জর্জের দিকে অনেক রাগী লুক দেয়, কিন্তু এসব কথাবার্তা সব মেয়েরা শুনে লামকে টার্গেট করে আর তাকে অনেক বাজে বলতে থাকে। এরপর লাম যখন বাথরুমে যায় অন্য মেয়েরা তার উপর পানি ঢেলে দেয়। এরপর সে বাইরে চলে আসে, কিন্তু সেখানেও সব মেয়েরা তার উপর বাস্কেটবল ছুটতে থাকে। তখন নাগা এসে তাকে বাঁচায়। এরপর নাগাই লামকে বলে, তোমার আসলে রয়কে ডেকে সবার সামনে বলা উচিত যে তুমি তার গার্লফ্রেন্ড না। কিন্তু লাম বলে, তার কোনো দরকার নেই, আমি এটা একাই ম্যানেজ করে নেব। এরপর লাম কলেজ ক্যান্টিনে যায়, তখন সব মেয়েরা তার দিকে অন্য দৃষ্টিতে তাকাতে থাকে, কিন্তু লাম তাদের ইগনোর করে তার সিটে যেয়ে বসে আর লাঞ্চ করতে থাকে। কিন্তু তখনই কিছু মেয়ে এসে তার খাবার নষ্ট করে থাকে। কেউ তার খাবারে কফি ঢেলে দেয়, কেউ লবণ ঢেলে দেয়, আবার কেউ টিস্যু দিয়ে দেয়। এসব কিছু করে তারা লামের উপর হাসতে থাকে। তখন লাম রেগে যায় আর তাদের বলে, তোমরা সবাই আমার সাথে এমন করছো কেন, আমার তো রয়ের সাথে কোনো রিলেশন নেই। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না।
লামের সাথে এরকম করছিল এসব সেই বড়লোক ক্লাসমেট ম্যাক্স, অ্যাঞ্জেলিনা আর হ্যামনও দেখে। এদিকে লামের আওয়াজ শুনে রয় সেখানে চলে আসে আর সবাইকে বলে লাম শুধুমাত্র অ্যাসাইনমেন্টের জন্য আমার বাসায় গিয়েছিল, তো কেউ ওকে এই বিষয়ে কোনো খারাপ কথা বলবে না। তখন কিছু ছাত্র এসে সেখানে পোস্টার দিতে থাকে, যেখানে লামের মুখের ছবি অন্য একটা মডেলের বডিতে লাগিয়ে প্রিন্ট করিয়েছে, আর এই পোস্টারে লামের সম্পর্কে অনেক বাজে কথা লিখেছে। তখন রয় এগুলো দেখে অনেক রাগে, কিন্তু লামকে সাহায্য করতে আসে না। তখন লাম সেই পোস্টার দেখে অনেক রেগে যায় আর সবার উপর চিৎকার করে বলে, তোমরা সবাই বিকৃত মস্তিষ্কের মানুষ। কিন্তু লাম অনেক কষ্ট পায়, এজন্য সে আর কিছু বলার সাহস পায় না আর মনে মনে বলে, লাম প্লিজ কান্না করো না, কারণ তুমি তো জানো তুমি কোনো অন্যায় করোনি। তুমি যদি সবার সামনে কান্না করো সবাই তোমাকে আরো দুর্বল ভাববে, আরো বিরক্ত করবে। এসব কথা রয় শুনে ফেলে আর রাগের মাথায় লামের কাছে এসে বলে, লামের সাথে আমি নিজে টিম আপ করেছি আর লামকে আমি আমার বাসায় ডেকেছি পড়ার জন্য। এসব ব্যাপারে কারো যদি কোনো প্রবলেম থাকে সে যেন আমার সাথে এসে কথা বলে, লামের সাথে না। এসব শুনে সবাই অনেক অবাক হয় আর অ্যাঞ্জেলিনা রেগে এসে বলে, সবসময় লামকে কেন সাহায্য করো? ওর না আছে ভালো গ্রেড, না আছে ব্যাকগ্রাউন্ড, না আছে চেহারা। তখন রয় বলে, এসব কিছুতে আমার কিছু যায় আসে না। আর একটা কথা সবাই কান খুলে শুনে নাও, আজকের পর থেকে কেউ লামকে নিয়ে কিছু বলবে না, কারণ আজ থেকে লামের সকল সমস্যা আমার সমস্যা এবং লামের শত্রু আমার শত্রু। আর যদি কেউ লামকে ডিস্টার্ব করার চেষ্টা করো তাহলে সবার আগে তাকে আমার মুখোমুখি হতে হবে। একথা বলে রয় লামের হাত ধরে সেখান থেকে নিয়ে চলে আসে। এরপর বাইরে আসার পর লাম রয়ের উপর অনেক রেগে বকতে থাকে যে, তুমি এমনটা কেন করেছো? এতে তো সবাই মনে করবে যে আমরা প্রেম করছি, ফলে সমস্যা আরো বাড়বে। রয় বলে, আমি যেটা করেছি তোমার জন্য করেছি, এতে যদি তোমার কোনো প্রবলেম হয় তো আমি আর তোমাকে কখনো বিরক্ত করব না। এসব বলে রয় সেখান থেকে চলে যায়। এরপর লাম বাড়িতে এসে আর তার বান্ধবীকে সবকিছু বলে যে, আমি বুঝতে পারছি না রয় কেন আমাকে এত সাহায্য করতে চাই। তার বান্ধবী বলে, তোমার সাথে যে সব কিছু ঘটছে ওটার জন্য রয় নিজেকে দোষী মনে করছে, এজন্য সে সাহায্য করতে চাচ্ছে। কিন্তু বেটা নাগাইসন বলে, তোমার রয়ের কাছ থেকে দূরে থাকা উচিত। আর লামও তার কথায় রাজি হয়ে যায়। এরপর রামের বান্ধবী তাদের এক্সামের ডেট দেখায়, কিন্তু সমস্যা হলো তাদের এক্সাম আর জুডো খেলার তারিখ একই দিনে পড়ে, এজন্য সে অনেক টেনশনে পড়ে যায়। তখন সিতুন বলে, আমাদের কলেজে যে স্টুডেন্ট কাউন্সিলর বা ভিপি রয়েছে সে যদি জুডো হোস্টকে রিকোয়েস্ট করে তো জুডো খেলার ডেট পিছনো বা আগানো যাবে। লাম তখন বলে, ঠিক আছে, আমি স্টুডেন্ট কাউন্সিলরের সাথে কথা বলবো। কিন্তু এখানে উল্লেখ্য স্টুডেন্ট কাউন্সিলর ছিল অ্যাঞ্জেলিনা আর ম্যাক্স, আর আমরা তো জানি তারা কিরকম। এরপর অ্যাঞ্জেলিনা, ম্যাক্স আর হ্যামনকে দেখানো হয়। ম্যাক্স বলে, রয় কেন ওই সময় লামকে বাঁচাতে গেল, আমার সব কষ্ট জ্বলে গেল। তখন হ্যামন জানতে পারে যে ওই ফটোগুলো ম্যাক্স ছাপিয়েছে। সে ম্যাক্সের উপর রেগে যায় আর বলে, তুমি একটা মেয়ের সম্মান নিয়ে কিভাবে খেলতে পারো? আর আমরা বুঝতে পারি হ্যামন বড় লোক হলেও তার একটু দয়া মায়া আছে। ম্যাক্স বলে, এগুলো আমি অ্যাঞ্জেলিনার জন্য করেছি, কারণ রয় লামের সাথে থেকে অ্যাঞ্জেলিনাকে কষ্ট দিচ্ছে। কিন্তু হ্যামন বলে, তোমরা দুজন অনেক বাজে কাজ করেছো, তোমাদের এই ভুল কাজে আমাকে আর কখনো ডাকবে না। তখন অ্যাঞ্জেলিনা রেগে গিয়ে বলে, তুমি যদি এসব কথা বলো তো তোমার আমাদের বন্ধু হওয়ার কোনো যোগ্যতা নেই। আরো অনেক কিছু শুনিয়ে তারা সেখান থেকে চলে যায়। এরপর হ্যামন সেখান থেকে আসছিল, তখন দুটো লোক তার সাথে ইচ্ছা করে ধাক্কাধাক্কি করে, আর দূরে দাঁড়িয়ে অ্যাঞ্জেলিনা আর ম্যাক্স সেটা দেখছিল, কিন্তু তাকে কেউ হেল্প করতে আসে না। তখন সেখান দিয়ে লাম সাইকেলে করে আসছিল। লাম ওই অবস্থা দেখে সেখানে আসে, আর আমরা তো জানি লাম জুডো প্লেয়ার, তো সে ওই লোক দুটোকে সহজেই মেরে কুপকাত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এসব আবার রয় দূর থেকে দেখছিল। এরপর লাম হেমনকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? কিন্তু হেমন কোনো অ্যান্সার না দিয়ে সেখান থেকে চলে যায়, আর লামও দেখে রয় তাকে দেখছে। এরপর লাম আর রয়ের বাড়িতে বসে হোমওয়ার্ক করছিল। তখন রয় লামকে বলে, তুমি হেমনকে কেন হেল্প করলে? সে তো তোমার শত্রু। লাম বলে, আমি কাউকে শত্রু মনে করি না, কাউকে নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই, কারণ আমার গ্রাজুয়েশন করতে হবে, আমাকে জুডো চ্যাম্পিয়ন হতে হবে, আমার নিজের অনেক স্বপ্ন রয়েছে, আমার অন্য কাউকে শত্রু ভাবার সময় নাই। এসব কথা শুনে রয় অনেক ইমপ্রেস হয়। নেক্সট সিনে দেখানো হয় লাম আর নাগাইসন স্টুডেন্ট কাউন্সিলরের কাছে এসেছে আর তাদের সমস্যার কথা বলে, কিন্তু অ্যাঞ্জেলিনা আর ম্যাক্স তো তাদের দেখতেই পারে না, তো তারা তাদের ডিরেক্ট মানা করে দেয় আর তাদের অনেক বাড়তি কথা বলতে থাকে যে তোমাদের মতো ছোট লোকদের এত বড় বড় স্বপ্ন দেখা উচিত না। তখন নাগাই অনেক রেগে যেয়ে বলে, তোমাদের কোনো হেল্প আমাদের লাগবে না, আমরা নিজেরাই রাস্তা বের করে নেব। আর তারা সেখান থেকে চলে আসে। এরপর লাম, সিতুন আর নাগাই তারা সবাই মিলে তাদের কাউন্সিলরের বিরুদ্ধে প্রোটেস্ট করতে থাকে। তখন সেখানে অ্যাঞ্জেলিনা আর ম্যাক্স আসে আর তাদের সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু তারা সেখান থেকে যায় না। এরপর নাগাইসন একটা সাংবাদিককে নিয়ে আসে, যেটা নাকি তার বন্ধু, তাকে লামের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন নাগাইয়ের কাছে একটা কল আসে, এজন্য নাগাই সেখান থেকে একটু দূরে যায়। তখন ওই সাংবাদিক লামকে বলে, খবর বানানোর জন্য প্রোটেস্টের কিছু ছবি লাগবে, তো তুমি তোমার স্লোগানের ড্রেসটা পরে নাও। কিন্তু এখানে অলরেডি একবার বৃষ্টি হয়েছে, তাই লামের ওই টি শার্টটা ভিজে গিয়েছে, এজন্য লাম সেটা পরতে চাচ্ছিল না। কিন্তু ওই সাংবাদিক অনেক জোর করে, তাই লাম সেটা পরে, কিন্তু সেটা অনেক ভিজে থাকার কারণে লামের গায়ের সাথে অনেক বাজেভাবে লেগেছিল, যেটা অনেক উইয়ার্ড লাগছিল। এরপর ওই সাংবাদিক অনেক
লামের ছবি তুলতে থাকে, কিন্তু ওই টি শার্টটার জন্য লামের অনেক অকওয়ার্ড লাগছিল। আর আমরা বুঝতে পারি এই সাংবাদিক বেটা শয়তানি করতেছে। তখন সেখানে রয় চলে আসে, আর সে সাংবাদিকের মাইন্ড পড়ে বুঝতে পারে সে বাজে ছবি তুলতেছে। তখন রয় রেগে গিয়ে ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন লাম রয়ের উপরে রাগ দেখাতে থাকে। রয় শুধু বলে ওর ক্যামেরা চেক করো। আর তারা যখন ছবি দেখে আমরাও অনেক অবাক হয়, ওই বেটা সব বাজে ছবি তুলেছে। এরপর সেই ছেলেটিকে তারা তাড়িয়ে দেয়। আর রয় লাম আর নাগাইসনকে বোঝায় যে এভাবে প্রোটেস্ট করে কোনো লাভ নেই, তোমাদের কথা কেউ শুনবে না, তোমাদের কেউ হেল্প করতে আসবে না। কিন্তু তারা রয়ের কোনো কথা শুনে না, আর রয়কে বলে আমরা তো তোমাকে কোনো হেল্প করতে বলিনি। এরপর তারা দুজন প্রোটেস্ট করতে করতে রাত হয়ে যায়, কিন্তু তাদের হেল্প করার জন্য একজনও আসে না। আর রাতে অনেক বৃষ্টি হয়, এজন্য তাদের তাবু ফুটো হয়ে যায়। আর নাগাইসন সেখান থেকে চলে যায়, আর লাম একা বৃষ্টিতে ভিজে অজ্ঞান হয়ে যায়। কিন্তু রয় এদিকে লামকে নিয়ে টেনশন করতে থাকে। এরপর সে সেখানে আসে আর দেখে লাম অজ্ঞান হয়ে আছে, আর তাকে নিয়ে হসপিটালে ভর্তি করে। তো জ্ঞান ফিরতে লাম রয়ের উপর অনেক চিৎকার করে। তখন রয় বলে টেনশন করো না, আমি হসপিটালের বিল দিয়ে দিয়েছি। তখন লাম শান্ত হয়, আর তখনই লামের মা সেখানে চলে আসে। তিনি রয়কে দেখে মনে করেন এটা হয়তো লামের বয়ফ্রেন্ড, এজন্য তিনি রয়কে অনেক প্রশ্ন করতে থাকে। আর রয় তখন লজ্জা পেয়ে সেখান থেকে বের হয়ে আসে। রয় চলে যাওয়ার পর লাম তার মাকে সবকিছু খুলে বলে যে এটা আমার বয়ফ্রেন্ড না, এটা আমার ক্লাসমেট। নেক্সট সিনে দেখানো হয় রয় লামের জন্য কাউন্সিলর বা ভিপি অ্যাঞ্জেলিনার কাছে এসেছে। রয় তাকে বলে জুডো চ্যাম্পিয়নের ডেট এগিয়ে নিয়ে আসার জন্য তুমি কি চাও। তখন অ্যাঞ্জেলিনা হাসে, আর আমাদের জানানো হয় না যে অ্যাঞ্জেলিনা রয়ের কাছে কি চেয়েছে। এদিকে লামের কাছে তার বন্ধুরা আর হেমন আসে, যাকে লাম বাঁচিয়েছিল। হেমন বলে কাউন্সিলর জুডো চ্যাম্পিয়নশিপ প্রতিষ্ঠানকে ডেট এগিয়ে আনার জন্য রিকোয়েস্ট করেছে, আর সাথে জুডো প্র্যাকটিসের জন্য তোমাদের একটা ক্লাবও দেওয়া হয়েছে। এটা শুনে লাম অনেক খুশি হয়, আর হেমনও তাদের সাথে জুডো খেলা প্র্যাকটিস করতে চায়, কারণ সে লামের বন্ধু সিতুনের প্রেমে পড়েছে। এরপর তারা ওই জায়গাটা দেখতে যায়, কিন্তু দেখে এটা একটা নিরিবিলি জায়গা এবং একটা পরিত্যক্ত বাড়ি। বাট তারা একটা জায়গা তো পেয়েছে, তো এখানে তারা সবাই মিলে সেটা পরিষ্কার করতে থাকে। এরপর রয় আর জসকে দেখানো হয় তারা কথা বলছিল, তখন টিএক্স মানে সেই লাল চোখের ভ্যাম্পায়ারের আওয়াজ পায়। আর এটা লামরা যেখানে প্র্যাকটিস করছিল সেখান থেকে আসছিল। তখন রয় আর জস তারা দুজন সেখানে চলে আসে, আর একটা লাশ দেখতে পাই। আর এই লাশটা লামদের কোনো বন্ধু ছিল না, অন্য একজনের ছিল। তো তারা বুঝতে পারে টিএক্স এখানেই আছে। এবার লামদের পরিষ্কার করা শেষ হলে তারা বাড়ি যেতে থাকে। আর লাম যখন একা বাড়িতে যাচ্ছিল তখন পেছন থেকে কেউ লামকে ধরতে যাচ্ছিল, কিন্তু রয় এসে তাকে ধরে ফেলে। আর আমরা দেখি এটা একটা মেয়ে, এটা ছিল একটা ফক্সিফিট, তার নাম হলো মেলোই। তো এখানকার থিওরিটা একটু বুঝিয়ে বলি। এখানে ধারণা করা হয় সাদা যে শেয়াল আছে সেগুলো একটা ভ্যাম্পায়ার, এগুলো মানুষের রক্ত খায় আর মানুষের রূপেও আসতে পারে। রয় তাকে বলে তুমি কি চাও, আর ওকে মারতে চাচ্ছিলে কেন। তখন মেলোই বলে আমি ওর রক্ত খেতে চাইনি, আমি এখানে এসেছি একটা ভ্যাম্পায়ারকে খুঁজতে যার নাম হলো জর্জ, আর আমি ওর সাথে জর্জের গন্ধ পেয়েছিলাম, এজন্য ওকে আটকাতে চেয়েছিলাম। আর জর্জের কথা শুনে রয় তো চুপ হয়ে যায়, কারণ জর্জ হলো রয়ের বেস্ট ফ্রেন্ড। এরপর মেলোই বলে তুমি কি জর্জকে চেনো, কিন্তু রয় না বলে সেখান থেকে চলে যেতে থাকে। তখন মেলোই তার সামনে এসে বলে দয়া করে বলো জর্জ কোথায় আছে, আমি ওকে অনেক ভালোবাসি। গত 200 বছর ধরে আমি পুরো পৃথিবীতে ওকে খুঁজছি, আর এতদিন পর এখানে ওর গন্ধ পেয়েছি। তখন রয় বলে হয়তো একা বাঁচতে আলাস্কা চলে গিয়েছে, তুমি ওখানে গিয়ে ওকে খুঁজতে পারো। যাই হোক এখানে আর কি রয় তাকে উল্টোপাল্টা বুঝিয়ে সেখান থেকে চলে আসে। এরপর রয় বাড়িতে এসে জর্জকে বলে সে মেলোই নামের একটা ফক্সিফিটের সাথে দেখা করেছে। জর্জ অনেক টেনশনে পড়ে যায় আর বলে তুমি তো বলে দাওনি আমি এখানে আছি। রয় বলে তুমি আগে এটা বলো কাহিনীটা কি। জর্জ তখন বাধ্য হয়ে সব খুলে বলে যে ওই ফক্সিফিটকে 200 বছর আগে একটা জঙ্গলে দেখেছিলাম, আমি দেখেছিলাম ও একটা মানুষের ফাঁদে পড়ে সাহায্যের জন্য চিৎকার করছিল, তো আমি তাকে বাঁচাই আর তার পায়ে ব্যান্ডেজ করে দিই। আর তখন আমরা অনেক কাছাকাছি চলে আসি, আর আমি ওকে কিস করি, কিন্তু কিস করার সময় ওর ভিতর থেকে অনেক বাজে একটা গন্ধ আসছিল, যেটা আমি সহ্য করতে পারি না, এজন্য আমি চলে আসি। আর ওই কিসটাকে সে সিরিয়াসলি নিয়ে 200 বছর ধরে আমাকে খুঁজছে। তখন রয় বলে তুমি 200 বছর ধরে ওকে কেন ঘোরাচ্ছ, কেউ কম ভালোবাসলে তোমাকে 200 বছর ধরে খোঁজে নাকি। আমার মনে হয় তোমার ওর সাথে দেখা করে বলে দেওয়া উচিত যে তার গন্ধে তোমার সমস্যা। কিন্তু জর্জ বলে ও তো বিশ্বাসই করবে না যে আমার ওর গন্ধের জন্য সমস্যা। নেক্সট সিনে দেখানো হয় লাম রয়ের বাড়িতে পড়তে এসেছে, তো সেখানে পড়ার মাঝে মাঝে সে রয়ের জন্য ফ্রাইড রাইস রান্না করেছে। আর অনেকক্ষণ পড়ার পর তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এজন্য তার আর রয়ের বাড়িতে আসতে হবে না। তখন রয় ফ্রিজ থেকে অনেক খাবার দিয়ে বলে এই জিনিসগুলোর মেয়াদ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তো এখানে নষ্ট হওয়ার থেকে তুমি এগুলো সাথে করে নিয়ে যাও। আর লাম খাবারগুলো পেয়ে অনেক খুশি হয়। অ্যাকচুয়ালি নায়িকাকে এখানে খুব অসহায় দেখানো হয়েছে, তার ভিতরে কোনো লজ্জাবোধ নেই, গরিব মানুষ খাবার পেলেই হলো। এরপর বাড়িতে আসার পর সে যখন খাবারগুলো খাচ্ছিল তখন সে রয়কে অনেক মিস করে। আর ওদিকে রয়ও লামকে অনেক মনে করছে, কারণ লাম যখন এখানে আসতো সে রয়ের অনেক কেয়ার করতো, তাকে রান্না করে খাওয়াতো।
এরপর 2 দিন পর দেখানো হয় আর আজকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল তার রেজাল্ট দিবে। তো টিচার প্রথমেই লামকে ডাকে আর লাম তো অনেক ভয় পেয়ে যায় যে অ্যাসাইনমেন্ট খারাপ হলো কিনা, কিন্তু টিচার তাকে বকা দেয় না, বরং প্রশংসা করে যে আজকে সব থেকে ভালো অ্যাসাইনমেন্ট হয়েছে লামের। লাম এটা শুনে অনেক খুশি হয় আর রয়ের দিকে তাকায়, কিন্তু রয় তো রয়ই, কোনো রিয়াকশন নেই। এরপর ক্লাস শেষ হওয়ার পর লাম রয়কে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য এত কিছু সম্ভব হয়েছে আর আমি তোমাকে ট্রিট দিতে চাই, বলো ট্রিট হিসেবে তুমি কি খেতে চাও। রয় বলে, তোমার বানানো ফ্রাইড রাইসটা সব থেকে বেস্ট। লাম বলে, ঠিক আছে, আজকে রাত 8টায় আমি তোমার বাড়িতে আসছি, ফ্রাইড রাইস বানিয়ে খাওয়াবো। এটা শুনে রয়ও অনেক খুশি হয় আর সে বাড়িতে গিয়ে রান্নাঘরে সব ফ্রাইড রাইসের জিনিসপত্র গোছাতে থাকে আর অনেক খুশি মনে অপেক্ষা করতে থাকে যে কখন লাম আসবে। অন্যদিকে লামও খুব দ্রুত কাজ কাম শেষ করে রয়ের বাড়িতে আসবে বলে, কিন্তু বেটা নাগাইসন তার চাবির রিং হারিয়ে ফেলেছে, যেটা তাকে লাম স্কুলে থাকাকালীন গিফট করেছিল। তো এটা তার জন্য অনেক স্পেশাল, তো ওটার জন্য সে অনেক বেশি চিন্তা করতে থাকে। তখন লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রিং খুঁজতে থাকে, বাট খুঁজতে খুঁজতে রাত 8টা পার হয়ে যায়। অন্যদিকে রয় লামের জন্য অপেক্ষা করছিল আর আজকে আবার রয়ের বার্থডে, কিন্তু সে বাড়িতে কোনো পার্টি রাখেনি কারণ লাম আসবে বলে। সে লামের সাথে একা 224তম বার্থডে সেলিব্রেট করতে চাচ্ছিল, কিন্তু নাগাইসন বেটা পুরো প্ল্যানে পানি ঢেলে দিচ্ছে। আমার মনে হয় ও ইচ্ছা করে এমনটা করেছে। তো লাম যখন দেখে অনেক রাত হয়ে গেছে তাই সে ভাবে আজকে আর যাবো না। তখন সে জর্জকে ফোন করে বলে রয়কে যেন বলে দেয় আজকে আমি আসতে পারবো না। এরপর জর্জ রয়কে যে বলে লাম আজকে আসতে পারবে না। তখন রয় অনেক রেগে যায় আর সব খাবার ডাস্টবিনে ফেলে দেয়। রয়ের এই অবস্থা দেখে জর্জ লামকে ফোন করে সবকিছু বলে আর আরো বলে যে অ্যাকচুয়ালি আজকে রয়ের বার্থডে ছিল, সে তোমার সাথে তার বার্থডে সেলিব্রেট করতে চাচ্ছিল, এজন্য অধীর আগ্রহে বসেছিল। তো এটা শোনার পর লামের অনেক খারাপ লাগে আর সে দ্রুত রয়ের বাড়িতে চলে আসে আর রয়কে অনেক সরি বলে, কিন্তু রয়ের রাগ তো তুলনাহীন, সে লামকে ইগনোর করতে থাকে। তখন লাম রয়কে একটা জায়গায় নিয়ে আসে যেখানে লাম ছোটবেলায় ফ্যামিলির সাথে তার বার্থডে সেলিব্রেট করতো। এখানে এসে সে রয়ের রাগ ভাঙানোর জন্য বিভিন্ন খাবার দেয়, কিন্তু কোনো কাজ হয় না। তো তখন লাম একটা ছোট্ট কেক বের করে আর রয় অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে আজকে আমার বার্থডে? লাম বলে, আমি অনেক স্মার্ট তো তাই। এরপর লাম রয়কে বলে, আমি যখন 1 বলবো তখন তুমি ফু দেবে। আর লাম তার ঘড়ির দিকে তাকিয়ে কাউন্ট করতে শুরু করে আর 1 বললে রয় ফু দেয়। তখনই সামনের বিল্ডিং এর সব লাইট অফ হয়ে যায়, পুরো মোমবাতির মতো। মনে হলো যেন এটা লাম সেট আপ করেছে। তো রয় এটা দেখে অনেক ইমপ্রেসড হয়। এরপর রয় মন থেকে লামকে থ্যাংক ইউ বলে আর তারা দুজন সেখানে বসে সে কেক অর্ধেক অর্ধেক খায়। বাট একটু পরে লামের ঘুম চলে আসে, তখন সে রয়ের কাঁধে ঘুমিয়ে পড়ে। তো লাম ঘুমিয়ে পড়ার কারণে রয় আর তাকে উঠায় না। এভাবেই থাকতে থাকতে সকাল হয়ে যায় আর সকালে ঘুম থেকে উঠার পর লাম অনেক লজ্জা পায়। সে রয়কে অনেক সরি বলে আর বলে যে আমার জন্য তোমার সারা রাত কষ্ট করতে হয়েছে। এরপর তারা দুজনে একটা পার্কে যায় আর সেখানে অনেকগুলো রাইডে ওঠে আর লাম রয়কে একটা টেডি বিয়ারও কিনে দেয়। তারপর তারা বিভিন্ন সার্কাস দেখতে থাকে, কিন্তু এত কিছু করার পরে রয়ের রিয়াকশন সিম্পলই ছিল, কোনো সেন্স নেই। কি আজব ক্যারেক্টার মাইরি। তো লাম ভাবতে থাকে যে এমন কি করা যেতে পারে যাতে রয় খুশি হবে। রয় আবার তার মনের কথা শুনতে পায়। এরপর লামের মাথায় একটা বুদ্ধি আসে, সে রয়কে নিয়ে একটা ডেঞ্জারাস রাইডে ওঠে যাতে রয় একটু ভয় পাক। বাট সেই রাইডে উঠে লামই ভয় পাচ্ছিল কারণ তার উঁচুতে অনেক ভয় করে, কিন্তু সে শুধুমাত্র রয়কে খুশি করার জন্য রাইডে ওঠে। আর রাইড শুরু হলে সে মনে মনে বলে, লাম কোনো ব্যাপার না, কিছু হবে না, কেউ যখন পড়ছে না তুমিও পড়বে না, এটা তো একটা রাইড মাত্র। এসব কথা রয় শোনে আর মনে মনে হাসতে থাকে। আর রাইড শেষ হলে লাম দেখায় যে সে কোনো ভয় পায়নি, কিন্তু একটু পরে তার মাথা ঘুরতে থাকে আর সে যখন পড়ে যাচ্ছিল তখন রয় তাকে ধরে ফেলে। তো রয় শেষমেশ লাম তার জন্য এত কিছু করেছে এজন্য তাকে ধন্যবাদ দেয়। এরপর রয় বাড়ি এসে পিয়ানো বাজায় আর লামের কথা ভাবতে থাকে। অন্যদিকে লাম বাড়িতে যাচ্ছিল তখন সে রাস্তায় মেলইকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় আর তাকে তার সাথে বাড়িতে নিয়ে আসে আর তাকে কিছু খেতে দেয়। এরপর লামের মা আর বান্ধবী আসলে তাদের সে অনেক বুঝিয়ে মেলইকে কিছুদিন থাকার ব্যবস্থা করে দেয়। এরপর মেলই বলে সে অনেক দূর থেকে এসেছে তার বয়ফ্রেন্ডকে খুঁজতে, আর তারা আরো বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। আর একটু পরে সিতুন লামকে একা নিয়ে এসে জিজ্ঞেস করে, কাল সারা রাত তুমি কোথায় ছিলে আর কার সাথে ছিলে? রয়ের সাথে না তো? এটা শুনে লাম হাসতে থাকে আর বলে, আরে না, এরকম কিছু না। আর সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন লাম কলেজে এসে রয়কে খুঁজতে থাকে, কিন্তু রয় সেদিন কলেজ আসে না। এজন্য লাম স্যুপ দেওয়ার বাহানায় তার বাড়িতে যায়। তখন জজ তাকে বলে রয় ইউনিভার্সিটির চ্যারিটি ফাংশনে গিয়েছে, আর লামকে বলে তুমি সেখানে যাওনি কেন? লাম বলে এরকম অনুষ্ঠান আমার ভালো লাগে না, কারণ আমার কাছে কোনো ভালো ড্রেস নেই আর আমি ভালো ড্যান্সও পারি না। জর্জ বলে তুমি টেনশন করো না, আমি এখনই ব্যবস্থা করছি। তো জর্জ এরপর অনেক বড় ডিজাইনার আর্টিস্ট দিয়ে লামকে সাজায় আর তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। জর্জও তাকে দেখে হা হয়ে যায়। তখন লাম বলে জিনিসটা একটু বেশি খারাপ হয়ে গেছে তাই না? জর্জ বলে তুমি বেশি টেনশন করো না, তোমাকে অনেক সুন্দর লাগছে আর রয় তোমাকে এভাবে দেখলে নিশ্চিত টাস্কি খাবে। এটা শুনে লাম অনেক খুশি হয়। এরপর জর্জ গাড়িতে করে তাকে নামিয়ে দেয় আর তার শ্বাস পরিপূর্ণ করার জন্য তাকে একটা আংটি পরিয়ে দেয় আর ভিতরে যেতে বলে।
আর লাম ভয় পেতে পেতে ভিতরে আসে। আর সেখানে তার বন্ধুরা তাকে নিউ লুকে দেখে অনেক অবাক হয় আর তার প্রশংসা করতে থাকে। তখনই সেখানে স্টুডেন্ট কাউন্সিলর বা ভিপি অ্যাঞ্জেলিনার নাচের পারফরমেন্স শুরু হয়। তো যখন অ্যাঞ্জেলিনা স্টেজে আসে, অপর দিক থেকে তার সাথে নাচার জন্য রয় আসে। তাকে দেখে সবাই অনেক অবাক হয়, বিশেষ করে লাম, কারণ তাদের মধ্যে তো একটু ভালো লাগা শুরু হয়েছে। তো রয় অ্যাঞ্জেলিনার সাথে নাচ করে আর লামের এটা দেখে অনেক খারাপ লাগে। এজন্য সে রয়ের সাথে দেখা না করেই সেখান থেকে চলে যায়। কিন্তু লাম চলে যাওয়ার সময় রয় তাকে দেখে ফেলে। এরপর রয় অ্যাঞ্জেলিনাকে নিজের কাছ থেকে সরিয়ে দেয় আর চলে যেতে থাকে। তখন অ্যাঞ্জেলিনা রয়কে থামানোর চেষ্টা করে। রয় সবার সামনে বলে, আমি তো তোমার সাথে নাচ করার চুক্তি করেছিলাম, সেটা তো পূরণ হয়ে গেছে, এখন তুমি আমাকে আটকাতে পারবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর আমরাও জানতে পারি যে অ্যাঞ্জেলিনা রয়ের কাছ থেকে ওই জুডো চ্যাম্পিয়নশিপ আগিয়ে নেশার জন্য এটাই চেয়েছিল। তো রয় এরপর বাইরে এসে লামকে খুঁজতে থাকে আর দেখে লাম মন খারাপ করে হেঁটে যাচ্ছে। অ্যাকচুয়ালি লাম অনেক কষ্ট পেয়েছে, তাই মন খারাপ করে চলে যাচ্ছিল আর রয়ের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে। লাম আর কি রয়কে পছন্দ করতে শুরু করেছে। তো সে মনে মনে বলে, আমার এখানে আসাটাই ভুল হয়েছে, কারণ হয়তো রয় আমাকে পছন্দ করে না। এসব কথা রয় শুনতে পায়, কারণ সে লামের পিছন পিছন যাচ্ছিল। এরপর লাম বাড়িতে এসে রয়ের ব্যাপারে ভাবছিল আর রয়ও তার বাড়ির বাইরে দাঁড়িয়ে দেখছিল। তখন সে বুঝতে পারে লাম তাকে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছে। এরপর রয় বাড়িতে এসে জর্জের উপর অনেক রাগ করতে থাকে যে কেন তুমি লামকে বাড়িতে নিয়ে গিয়েছিল, তোমার কারণে লাম অনেক কষ্ট পেয়েছে। জর্জ বলে, আমি তো তোমাদের দুজনকে এক করতে চাই। রয় বলে, তোমার অন্যের ব্যাপারে নাক গলানোর দরকার নেই, আর আমি এমনিতেও লামের সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিব। আর সে চলে যেতে থাকে। তখন জর্জ বলে, আমি জানি তুমি সুদের জন্য এরকম করছো। সুদ মানে হলো রয়ের 200 বছর আগের গার্লফ্রেন্ড। জর্জ বলে, তোমাকে তোমার জীবন এগিয়ে নিতে হবে। বাট রয় কিছু না শুনেই সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় লাম যখন জর্জের দেওয়া জিনিস ফেলে দিতে যায়, তখন সেখান থেকে জর্জের একটা রিং পড়ে যায়। মেলোই সেটা থেকে অনেক অবাক হয় আর বলে, তুমি এটা কোথায় পেয়েছো? লাম বলে, এটা আমাকে রয়ের কাজিন জর্জ দিয়েছে। এটা শুনে মেলোই জর্জের ঠিকানা জানতে চায়। এরপর মেলোই সোজা জর্জের গাড়ির সামনে চলে আসে। তো জর্জ তো তাকে দেখে পুরোই শক। এরপর জর্জ মেলোইকে নিয়ে একটা বারে আসে। সেখানে মেলোই বলে, 200 বছর আগে যখন থেকে তুমি আমাকে বাঁচিয়েছো, তখন থেকে আমি তোমাকে খুঁজছি। আর সে এখানে জর্জকে ডাইরেক্ট প্রপোজ করে। কিন্তু যেমনটা আমরা জানি, জর্জ ফক্সিবিটের গন্ধ সহ্য করতে পারে না। তাই সে মেলোকে পিছু ছাড়ানোর জন্য একটা মিথ্যা গল্প বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করি আর আমি ওকে এতটা ভালোবাসি যে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এমনকি ওই মেয়েটি আগে মানুষ ছিল, তাই আমি তাকে কামড় দিয়ে ভ্যাম্পিয়ার বানিয়ে দিয়েছি। এজন্য আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না, কারণ আমি যদি তোমার সাথে সম্পর্ক করি তো আমার ভালোবাসার সাথে প্রতারণা করা হবে। এটা শুনে মেলোয়ের মন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তবুও সে নিজেকে সামলিয়ে বলে, ওই মেয়েটা কত ভাগ্যবতী যে তোমাকে পেয়েছে। ইস, ওই মেয়েটা যদি আমি হতাম, আহারে, আমাকে যদি এরকম কেউ বলতো আমিও ফুটে যেতাম। এরপর সে কান্না করতে থাকে আর জর্জ মেলোকে বোকা বানিয়ে মনে মনে হাসতে থাকে। অন্যদিকে লামকে তার বন্ধু বলে, যখন সে পার্টি থেকে চলে আসে তখন রয় সবার সামনে নিজেকে অ্যাঞ্জেলিনার কাছ থেকে দূরে সরিয়ে নেয় আর বলে অ্যাঞ্জেলিনার সাথে তার নাকি একটা চুক্তি হয়েছিল। আর আমি যেটা বুঝতে পেরেছি, ওই চুক্তিটা করেছিল এজন্য যাতে তুই একটা জুডো ক্লাব পাস আর চ্যাম্পিয়নশিপের ডেট যেন এগিয়ে আনা হয়। এটা জানার পর লাম অনেক খুশি হয় আর সে ভাবে যে শুরু থেকে রয় আমাকে সাহায্য করছে। এরপর লাম আবারও রয়ের কাছে আসে আর তার সাথে কথা বলতে চায়, কিন্তু রয় লামকে ইগনোর করে। কিন্তু লাম রয়কে তাদের জুডো টিমকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় আর তাকে ট্রিট দিতে চায়, কিন্তু রয় মানা করে দেয়। তখন লাম বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট আমি একটা গিফট নিয়ে এসেছি, এটা তো নাও। তো সে রয়কে একটা ক্যালেন্ডার বই গিফট করে, যেখানে অনুষ্ঠানের তারিখের উপর নকশা করা আছে। এটা দেখে রয় বলে, এর মানে কি? লাম বলে, সামনের সব অনুষ্ঠান আমি তোমার সাথে সেলিব্রেট করতে চাই। আমি চাই না কোনো বিশেষ দিনে তুমি নিজেকে একা অনুভব করো। এটা শুনে রয় আরো রেগে যায় আর বইটা লামের দিকে ছুড়ে দেয়। এতে লাম অনেক কষ্ট পায়। তখন রয় আরো বলে, আমি একটু দয়া করে তোমার সাথে থেকেছি আর তুমি আমার প্রেমে পড়ে গেলে। আর শোনো, আমার জন্য এত চিন্তা করতে হবে না। আমি তোমাকে এজন্য সাহায্য করেছিলাম কারণ তুমি একটা গরিব মেয়ে আর অ্যাঞ্জেলিনা একটা শক্তিশালী ধনী মেয়ে, আর তুমি এটাতে ভুল ভেবে নিলে। তো তোমার জন্য এটাই ভালো হবে তুমি যদি তোমার মনকে বোঝাও আর নিজের সীমা পার না করো। রয়ের কাছ থেকে এরকম কথা শুনে লাম প্রায় কেঁদে দিয়েছিল। আর আমরাও বুঝতে পারি কোনো সমস্যা তো রয়েছে, না হলে রয় লামকে এতটা কষ্ট দিবে কেন। বাট রয় এরকমটা করছিল এজন্য কারণ সে বুঝতে পেরেছে লাম তাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু রয় চায় না লাম কোনো কষ্ট পাক বা কোনো বিপদে পড়ুক, এজন্য সে লামকে তার থেকে দূরে রাখতে চায়। কিন্তু রয় লামকে কষ্ট দিতে গিয়ে নিজেও কষ্ট পেয়েছে আর সে তার কষ্ট উঁচু একটা পাহাড়ে এসে প্রকাশ করে, কারণ সেও কোনো না কোনো ভাবে লামকে ভালোবেসে ফেলেছে। তো সে তার পাশে হঠাৎ করে একটা কান্নার আওয়াজ পায় আর আমরা দেখি মেলোই সেখানে কান্না করছিল। মেলোই জর্জের কথা শুনে অনেক কষ্ট পেয়েছে। তো রয় তার
তার কাছে এসে বলে, কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো? তখন মেলয় তাকে সবকিছু খুলে বলে অ্যাকচুয়ালি সে এতদিন একটা আশা নিয়ে বেঁচেছিল যে জর্জ কোনো না কোনো দিন তার হবে, বাট জর্জ তো অন্য কাউকে ভালোবাসে, তাই সে আবারও কান্না শুরু করে। তো রয় বুঝে যায় যে জর্জ মেলয়কে বোকা বানিয়েছে। এজন্য রয় ডিসিশন নেই যে জর্জ যেভাবে লামকে সাহায্য করেছিল রয় তেমনি মেলয়কে সাহায্য করবে। তো এজন্য সে মেলয়কে মেড হিসেবে তার বাড়িতে থাকার অনুমতি দিয়ে দেয়, যাতে মেলয় জর্জের মন জিততে পারে। কিন্তু জর্জ এটার পুরোপুরি বিপক্ষে ছিল, বাট পরে রাজি হয়ে যায়, কারণ সে তো রয়ের বিরুদ্ধে দিতে পারবে না। এরপর লাম যখন কলেজ আসে, রয় সেখানে তাকে পুরোপুরি ইগনোর করা শুরু করে, এমন ভাবে ইগনোর করে যে তাদের কখনো দেখাই হয়নি। এজন্য লাম অনেক টেনশন করে। এরপর লাম যখন অন্য মনস্ক হয়ে তার লকার খোলে, তখন তার হাতে লেগে তার কয়েনের বক্স নিচে পড়ে যায়, আর সেটার মধ্য থেকে ভ্যাম্পায়ারের সেই কয়েনটা জ্বলতে থাকে। কারণ আমরা তো জানি এই কয়েনটা টিএক্স নামের ওই ভ্যাম্পায়ারের ছিল। তো কয়েনটা জ্বলার কারণে টিএক্স টের পেয়ে যায়, আর সে তার কয়েন খুঁজতে বেরিয়ে পড়ে এবং ওই কয়েনের গন্ধ শুকে লামের লকারের কাছে চলে আসে। কিন্তু এর আগে লাম সেখান থেকে কয়েন নিয়ে চলে গিয়েছে। তো এরপর লাম নাগাইসনের সাথে জুডো প্র্যাকটিস করতে আসে, আর নাগাইসন তার মন খারাপ দেখে বুঝতে পারে রয়ের কারণেই তার মন খারাপ। তখন নাগাইসন তাকে বকা দিতে থাকে যে আমি তো তোমাকে আগেই বলেছিলাম রয়ের কাছ থেকে দূরে থাকো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আর তাছাড়া নাগাইসন তো লামকে পছন্দ করে, এজন্য সে লামের মন ভালো করার জন্য সেই পার্কে নিয়ে যায়, যে পার্কে লাম রয়কে নিয়ে গিয়েছিল। সেখানে লাম সেই রাইডে আবার ওঠে যেটাতে সে রয়ের সাথে উঠেছিল, কিন্তু এবার লাম মোটেও ভয় পায় না, কারণ তার বারবার রয়ের কথা মনে পড়ছিল। আর নাগাইসন তাকে সেখানে হাসানোর চেষ্টা করে, এজন্য লাম তার মন রক্ষা করতে একটা ফেক হাসি দেয় আর তাকে থ্যাংক ইউ বলে। তারপর নাগাইসন তাকে বাড়িতে এগিয়ে দিয়ে আসতে যেতে চায়, কিন্তু লাম বলে তার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। এরপর সে সেখান থেকে চলে আসে, আর যখন রাস্তাতে যাচ্ছিল তখন একজনের সাথে তার ধাক্কা লাগে আর তার সব জিনিসপত্র পড়ে যায়। তখন টিএক্স এ সে তার ছড়িয়ে পড়া জিনিসপত্র উঠিয়ে দিতে থাকে, আর লামকে বলে আমি তো তোমাদের কলেজের স্টুডেন্ট। একথা শুনে লাম টিএক্স এর সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর টিএক্স লামকে বলে আমার বাড়ি আর তোমার বাড়ি একই দিকে, চলো আমরা একসাথে যাই। এরপর তারা একসাথে যেতে শুরু করে, আর একটু নীরব জায়গায় গেলে লাম খেয়াল করে যে যে ছেলেটি তার সাথে আসছে তার ছায়াটি হঠাৎ মনস্টারের মতো পরিণত হয়। তো সেটা দেখে সে অনেক অবাক হয়, আর যখন পিছনে তাকায় তখন সে দেখে ওই ছেলেটা ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। তো এটা দেখে লাম অনেক ভয় পায় আর চিৎকার করে দৌড়াতে থাকে, কিন্তু টিএক্স তাকে ধরে ফেলে আর লামের গলায় কামড়ে দেয়। তখন লামের 200 বছর আগের কাহিনী মনে পড়ে যে এভাবেই তাকে একটা ভ্যাম্পায়ার কামড়ে দিয়েছিল, আর আমরা জানতে পারি লামই হচ্ছে রয়ের 200 বছর আগের গার্লফ্রেন্ড সিওসুদ। তখনই সেখানে রয় চলে আসে, আর টিএক্স আর তার মধ্যে মারামারি শুরু হয়। কিন্তু বুঝতে হবে রয় আমাদের নায়ক, সে তো তার সাথে পারবেই না, আর সেটাই হয়। এখানে রয় টিএক্স কে পুরোপুরি মেরে ফেলে। তো টিএক্স এর কাহিনী এখানেই শেষ। এখন শুধু বেঁচে আছে সেই মেন ভ্যাম্পায়ারটা যে 200 বছর আগে সিওসুদকে মেরেছিল। যাই হোক, এরপর রয় লামের কাছে আসে আর তাকে উঠায়, আর লামের যখন একটু জ্ঞান ফেরে তখন সে দেখে রয়ের গলার আঁচড় নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে। এটা দেখে সে অনেক অবাক হয়। তো রয় লামকে বলে হ্যাঁ তুমি যেটা দেখেছো সেটাই সত্যি, আমি কোনো মানুষ না, আমি একজন ভ্যাম্পায়ার। রয়ের মুখে একথা শুনে লাম আবারও অজ্ঞান হয়ে যায়, কিন্তু রয় তার পাওয়ার ব্যবহার করে লামের মাইন্ড পড়ে সেই স্মৃতিগুলো দেখতে পায় যেগুলো টিএক্স কামড় দেওয়ার সময় লাম দেখেছিল। তো লামের মাইন্ড রিড করে রয়েরও সিউসুদের চেহারা মনে পড়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি লাম তার বাড়িতে আসে, আর হঠাৎ করে সে ঘুম থেকে উঠে যায়, আর তার গলায় চেক করে দেখে যা কিছু সে দেখেছে সবগুলোই সত্যি। আর রয় তো জেনে গিয়ে লাম তার গার্লফ্রেন্ডের পুনর্জন্ম। তো সে এসব কথা জর্জকে খুলে বলে। পরের দিন জর্জ লামের সাথে দেখা করে আর তাকে সব সত্য কথা বলে যে সেও রয়ের মতো একজন ভ্যাম্পায়ার। এটা শুনে তো লাম একটু ভয় পায়, কিন্তু পরে সে বুঝতে পারে ওরা ভ্যাম্পায়ার হলেও তো কারোর ক্ষতি করে না। তখন সে একটু ইজি হয়। তখন জর্জ লামকে বলে সে নিজেই রয়কে ভ্যাম্পায়ার বানিয়েছে। একথা শুনে লাম বলে তুমি সেই ছিলে যে রয়কে মারতে চাইতে? কিন্তু জর্জ হেসে বলে না, এটা শুধু মুভিতেই হয় যে একটা ভ্যাম্পায়ার কামড় দিলে সেও ভ্যাম্পায়ার হয়ে যাবে। এই যে দেখো টিএক্স তোমাকে কামড় দিয়েছে, কিন্তু তুমি কি ভ্যাম্পায়ার হয়েছো? আসলে আমি রয়কে বাঁচানোর জন্য রয়কে আমার রক্ত খাইয়ে দিছিলাম, কামড় দিয়ে ভ্যাম্পায়ার বানাইনি। এরপর তারা সেখানে আরো অনেক কথা বলছিল, আর জর্জ লামকে বলে কাল রাতে তুমি যেটা দেখেছিলে সেটা তোমার অতীত ছিল, মানে 200 বছর আগে তুমি রয়ের গার্লফ্রেন্ড ছিলে, যাকে রয় আজও ভালোবাসে। কিন্তু লাম বলে আমি রয়ের কাছ থেকে দূরে থাকতে চাই। অ্যাকচুয়ালি লামের কাছে রয় শুধু একজন ভ্যাম্পায়ার, তো সে বুঝতে পারছে না সে কি করবে। নেক্সট সিনে আমরা দেখি মেলয় লামের সাথে দেখা করতে এসেছে, আর সে বলে আমি জর্জের বাড়িতে মেডের চাকরি নিয়েছি, আর এই জন্য আমি অনেক খুশি, কারণ এই জন্য আমি প্রতিদিন জর্জকে দেখতে পারবো। তখন লাম মেলয়কে বলে তুমি তো জর্জকে অনেক পছন্দ করো, কিন্তু তুমি যদি জানতে পারো জর্জ একজন ভ্যাম্পায়ার তখন তুমি কি করবে? তাকে কি তেমন ভাবে ভালোবাসবে? তখন মেলয় বলে হ্যাঁ, কেন বাসবো না, অবশ্যই বাসবো, আমি ওকে মন থেকে ভালোবাসি, ওকে বাইরের রূপ দেখে পছন্দ করি না। তো মেলয়ের কথা শুনে লামের একটু মন ভালো হয়। এরপর আমরা দেখি লাম যখন তার জুডো ক্লাবে যায় সেখানে আগে থেকে রয় ছিল, তাকে দেখে বাকি সবাই অনেক খুশি হয়, বাট লাম আর নাগাইসন মোটেই খুশি হয় না। তো তারা রেগে রয়কে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু রয় তাদের দুজনকে জুডো এর অনেকগুলো নিয়ম বলে এবং তাদের জুডো টিমে জয়েন করে। এর কারণে লাম আর নাগাইসন তাকে কিছু বলতে পারে না।
এরপর তারা সবাই প্র্যাকটিস শুরু করে, আর সেখানে নাগাইসন রয়কে প্র্যাকটিসের মাধ্যমে শিক্ষা দেওয়ার চেষ্টা করে। কিন্তু বুঝতে হবে রয় একজন শক্তিশালী ভ্যাম্পায়ার, তো রয় খুব সহজেই তাকে নিচে ফেলে দেয়। তো এটা দেখে লাম রয়ের উপর অনেক রাগ করে আর তাকে বলে এখান থেকে চলে যাও। এটা শুনে রয় লামকে সরি বলে আর সেখান থেকে চলে যায়। আর প্র্যাকটিস শেষে লাম যখন বাড়িতে আসছিল তখন আবার বৃষ্টি শুরু হয়। তখন রয় এসে ছাতা দিয়ে লামকে ভেজা থেকে বাঁচায়, কিন্তু লাম চলে যেতে থাকে। তখন রয় লামকে থামিয়ে বলে, তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি মানুষ থেকে আলাদা তাই? লাম বলে, প্রথমে তুমি আমাকে তোমার থেকে দূরে থাকতে বললে, আর এখন তুমি আমার কাছে আসার চেষ্টা করছো। আমি লাম, সিও সুদ না। আর তোমার মধ্যে এটা নিয়ে যেন কোনো ভুল বুঝাবুঝি না হয়। তখন রয় বলে, হ্যাঁ এটাই সত্য, তুমিই সিওসুদ, কারণ আমি তোমার মাইন্ড রিড করে সিওসুদের স্মৃতি দেখেছি, আর এটা তোমার পুনর্জন্ম। কিন্তু আমি তোমাকে এই ঘটনার পর থেকে না, এসব কিছু হওয়ার আগে থেকেই ভালোবাসি। এখানে আর কি রয় তার ফিলিংস প্রকাশ করে দেয় এবং বলে, যেদিন তুমি আমার লাইফে প্রথম এসেছো সেদিন থেকে আমার সবকিছু পাল্টে গিয়েছে, আর অতীতের সবকিছু আমি ফেলে দিয়েছি, কারণ আমি সিওসুদের সাথে আমার জীবন কাটাতে পারিনি। এজন্য আমি 200 বছর একা থেকেছি, কিন্তু এখন আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। আমার মনে হয় এখন আমার হৃদয় জুড়ে শুধু তুমি আছো। এটা শুনে লাম বলে, আমি অনেক কনফিউজ, আমি বুঝতে পারছি না আমি কি করব। রয় আর কি ভ্যাম্পায়ার হওয়ার কারণে লাম তাকে গ্রহণ করতে পারছে না। এটা শুনে রয় বলে, ঠিক আছে, আমি ততদিন ওয়েট করবো যতদিন তোমার সবকিছু মনে না পড়ে। এটা বলে রয় সেখান থেকে চলে যায়। পরের দিন রয় লামের কাছে এসে তাকে একটা পুরানো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেয়, আর তখনই সেখানে লামের মা চলে আসে। আর তিনি তো রয়কে জামা হিসেবে অনেক পছন্দ করে, তো তিনি রয়কে জোর করে বাড়িতে নিয়ে যায়। সেখানে যে রয় বারবার লামের দিকে তাকায় আর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লাম তাকে পুরো ইগনোর করে। এটা লামের মা দেখে তিনি রয়কে বলে, লাম বাইরে থেকে যতটা শক্ত সে ভিতর থেকে ততটাই নরম, পুরো কদবেলের মতো। তো তুমি কোনো টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। একথা শুনে রয় লামের দিকে তাকিয়ে আসতে থাকে। তখন লামের মায়ের হাত থেকে ভুল করে রয়ের হাতের উপর গরম স্যুপ পড়ে যায়, কিন্তু রয়ের তো এতে কিছু হবে না। তবুও সে লামের মায়ের সামনে ব্যথা পাওয়ার অভিনয় করে। তখন লামের মা লামকে বলে রয়কে ওষুধ লাগিয়ে দিতে। তো লাম রয়কে বলে, তুমি তো একজন ভ্যাম্পায়ার, আমি জানি তোমার এতে কিছুই হয়নি, তো তুমি কেন একজন সাধারণ মানুষের মতো অভিনয় করছো? একথা শুনে রয় লামের দিকে তাকিয়ে আসতে থাকে। তো তারা যখন সেখানে কথা বলছিল তখন নাগাইসন আর সিতুং সেখানে চলে আসে। তো তাদের দেখে লাম সেখান থেকে চলে যায়, কিন্তু এসব দেখে নাগাইসন অনেক রেগে যায় আর রয়কে সেখান থেকে চলে যেতে বলে। রয় তাকে বলে, আমি জানি তুমি লামকে পছন্দ করো আর আমি তার জন্য তোমাকে সম্মান করি, কিন্তু বিশ্বাস করো আর নাই করো লামের মনে শুধু আমি আছি। একথা শুনে নাগাইসন আরো বেশি রেগে যায়, কিন্তু পরে সে মেনে নেয় যে সেও লামকে পছন্দ করে এবং সে ছোটবেলা থেকে লামকে জানে। এজন্য সে বলে, লামকে আমার থেকে ভালো করে কেউ জানে না। তো এটা শুনে রয় বলে, কিন্তু লাম তো তোমাকে শুধু বন্ধু মনে করে। তখন নাগাইসন একটা বাজি ধরে যে, আমি তোমাকে ভুল প্রমাণ করে দেব, লামকে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করিয়েই ছাড়বো এবং আমার আর লামের মধ্যে আমি কাউকে আসতে দেবো না। এটা বলে নাগাইসন লামের সাথে দেখা করতে যায়, আর লাম ভিতরে বসে রয়ের কথা ভাবছিল। তো নাগাইসন লামের কাছে যেয়ে বলে, তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে এবং এগুলো যদি আজকে না বলতে পারি তাহলে হয়তো আর কোনোদিনই বলতে পারবো না। লাম এসব শুনে অনেক অবাক হয়। তো নাগাইসন তাকে তার ফিলিং শেয়ার করে আর বলে যে, ছোটবেলা থেকে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি আর এত বেশি ভালোবাসি যে তোমার জন্য আমি আমার খারাপ অভ্যাসগুলো ছেড়ে দিয়েছি, যেমন আমার দেরিতে ঘুম থেকে ওঠা, বিছানায় ড্যাশ ড্যাশ করা, আর আমি জুডো খেলতে অনেক ভয় পেতাম, কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমি জুডো খেলায় যোগ দিয়েছি। আর সে তাকে জড়িয়ে ধরে বলে, একবার চান্স দিয়ে দেখো, আমি তোমার উপর কোনো ঝুঁকি আসতে দেবো না, সবসময় তোমার খেয়াল রাখবো। তো এইসব কথা শুনে লাম পুরো অবাক হয়ে যায় আর সে আগে নাগাইসনের কাছ থেকে দূরে যায় আর হেসে হেসে বলে, তুমি এগুলো আমাকে হাসানোর জন্য করছো তাই না? কারণ কালকে সকাল থেকে আমার মনে অনেক খারাপ দেখেছো, এজন্য করছো। অ্যাকচুয়ালি লাম নাগাইসনের কথা শুনে বুঝতে পেরেছে, বাট তাদের যেহেতু অনেক দিনের বন্ধুত্ব ছিল তাই সে ডিরেক্ট মানা করতে পারছে না। তো সে নাগাইসনকে বলে, ঠিক আছে, এত সিরিয়াস মজা আর করো না, আর সে সেখান থেকে চলে যায়। তো লাম সেখান থেকে চলে যাওয়ার কারণে নাগাইসনের মন পুরোপুরি ভেঙে যায়। এজন্যই আমি বলি, যাকে ভালো লাগে তাকে সেটা জানিয়ে দাও, কারণ লেট করলে তাকে নিয়ে শুধু স্বপ্নই দেখতে হবে। যাই হোক, নাগাইসন মন খারাপ করে একটা বেঞ্চের উপর বসে তার কষ্ট প্রকাশ করতে থাকে। তখন সিতুন আসে আর তার মন ভালো করার চেষ্টা করে। অন্যদিকে রয় লামকে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা দিয়েছিল সে সেটা বাজানোর চেষ্টা করে, আর সেটা বাজাতেই লামের অতীতের সব কথা মনে পড়ে যায়, যে তারা দুজন কিভাবে দিন কাটাতো আর তারা একে অপরকে কতটা ভালোবাসতো। আর 200 বছর আগে রয় লামকে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো শিখিয়েছিল। তো এটা দেখে লাম তখন বুঝে যায় যে এটা তার পুনর্জন্ম হয়েছে, আর আগের জন্মে সে রয়ের গার্লফ্রেন্ড ছিল। এরপর লাম বাইরে এসে দেখে রয় সেখানে দাঁড়িয়ে আছে। তো সে সোজা গিয়ে রয়কে জড়িয়ে ধরে আর তারা দুজন সেখানে কিস করে। এরপর লাম রয়ের সাথে বসেছিল, তখন লাম রয়কে ভ্যাম্পিয়ার নিয়ে বিভিন্ন কোশ্চেন করে, যে তোমরা কিসের রক্ত খাও, মানুষ নাকি পশু পাখি? রয় এক একটা করে সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। তো এরপর লাম রয়কে তার বয়স জিজ্ঞেস করে। রয় বলে, আমার বয়স 224 বছর, যেটা শুনে লাম অনেক অবাক হয়। এজন্য তুমি প্রফেসরকে হিস্ট্রির সব প্রশ্নের উত্তর দিতে পারো? তো এভাবে তারা কথা বলতে বলতে লাম সেখানে রয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আর সকালে তারা দুজনে একসাথে খবরের কাগজ বিলি করতে থাকে এবং একসাথে অনেক সময় কাটায়। এদিকে মেলো
বেচারাইকে দেখানো হয় সে জজের বাড়িতে কাজ করতে করতে হয়রান হয়ে গেছে। অন্যদিকে লাম নাগাইসনকে বলে সে আর রয় ডেট করছে, যেটা শুনে নাগাইসন অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। আর তারপর থেকে নাগাইসন লামকে ইগনোর করা শুরু করে এবং সে সব কাজ রাগের মাথায় করছিল, কারণ সে অনেক কষ্ট পেয়েছিল। যা দেখে দোকানের মালিক বলে তোমার উচিত তোমার বন্ধুর সাথে কথা বলা। তো লাম এরপর নাগাইসনকে দাঁড় করিয়ে তাকে বলে যে আমি কোনোদিনই তোমাকে বন্ধু থেকে বেশি কিছু ভাবিনি এবং এখনো তোমাকে সব থেকে প্রিয় বন্ধু মনে করি, যাকে আমি হারাতে চাই না। এবং রয়ের কথা বলে যে রয়কে সে ভালোবাসে, তাকে ছাড়া সে বাঁচতে পারবে না। তখন নাগাইসন বলে ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পেরেছি। আমি প্রথমে রেগেছিলাম, কিন্তু এখন যেতে আমি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমি এতেও অনেক খুশি। আর তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। তো তারপর তারা নর্মাল হয়। এখান থেকে আমি যেটা শিখলাম সেটা হলো আমার ফ্যামিলি, গার্লফ্রেন্ড বা বন্ধু বান্ধব যার সাথে আমার যাই কিছু হোক না কেন, সেটা নিয়ে তার সাথে ক্লিয়ার ভাবে কথা বলতে হবে। তা না হলে আমি আমার মতো করে ভেবে বসে থাকবো আর সে তার মতো করে ভেবে বসে থাকবে, গন্ডগোলটা আরো পেঁচাবে। তো তার থেকে ভালো আমি তার সাথে প্রবলেমটা সলভ করে নিই। আপনারাও ট্রাই করে দেখবেন। যাই হোক, নেক্সট সিনে আমরা দেখি জজ মেলোয়ের উপর আবারও চিৎকার করতে থাকে, কারণ কোনো কাজই সে ঠিক মতো করতে পারে না। অ্যাকচুয়ালি জজ মেলোকে সহ্যই করতে পারতেছে না, এজন্য তার সব কাজে খুদ ধরতেছে। সে তাকে এখান থেকে তাড়িয়ে দিতে চায়, সেটা যে কোনো বাহানায় হোক না কেন। আর সে তাকে ফাইনালি বলেই দেয় যে 200 বছর আগে সে তাকে তার গায়ের গন্ধের কারণে ছেড়ে দিয়েছিল, কারণ তার ভিতরে একটা বাজে গন্ধ আসে যেটা একটা ভ্যাম্পায়ার সহ্য করতে পারে না। একথা শুনে মেলোয় অনেক অবাক হয় আর তার মনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তবে জজ তারপরেও থামে না, মেলোয়কে অনেক কথা শোনায়। তো এরপর মেলোয় লামের বাড়িতে আসে আর লাম আর সিতুনকে তার সব কথা বলতে থাকে আর অনেক কান্না করতে থাকে। সিতুন তখন মেলোয়কে বলে জজের যদি তোমার শরীরের গন্ধ নিয়ে সমস্যা থাকে তো তুমি মাংস খাওয়া বাদ দিয়ে দাও, শুধু সবজি খাবার খাবে, তাহলে কোনো গন্ধ আসবে না। কিন্তু মেলোয় তো একটা ফক্সিবিট, সে তো মাংস ছাড়া বাঁচতে পারবে না। তারপরও সে জর্জের জন্য মাংস খাওয়া বাদ দিয়ে শুধুমাত্র সবজি আর ফল খেতে শুরু করে আর ইউটিউবের সাহায্যে জর্জের বাড়ি সব কাজ ভালো মতো করতে থাকে, যেমন জুতা পরিষ্কার করা, কাপড় চোপড় গোছানো এবং আরো অনেক কাজই। আর এইসব দেখে জর্জ মেলোয়ের উপর মুগ্ধ হয়। পরের দিন রয় লামকে একটা অ্যান্ড্রয়েড ফোন গিফট করে। লাম সেটা নিতে মানা করে দেয়, কিন্তু রয় তাকে অনেক জোর করে, এজন্য সে সেটা নেয় আর তারা দুজন একসাথে কলেজে যায়। একটু পর রাস্তাতেই লাম বলে তাকে সেখানে নামিয়ে দিতে, কারণ সে চায় কেউ যাতে জানতে না পারে তারা ডেট করছে। কিন্তু রয় লামের কোনো কথাই শোনে না, সে তাকে নিয়ে পুরো কলেজের ভিতরে চলে যায়। আর তাদের দেখে অ্যাঞ্জেলিনা হিংসায় লুসির মতো ফুলতে থাকে আর তাছাড়া বাকিরাও তাদের দেখে অনেক অবাক হয়। তো লাম এখানে লজ্জা পেয়ে রয়ের কাছ থেকে দূরে যেতে যায়, কিন্তু রয় জোর করে তার হাত ধরে রাখে। তখন তাদের কাছে হেমন এসে বলে তোমরা কি ডেট করছো? লাম মানা করে দেয়, কিন্তু রয় বলে হ্যাঁ আমরা ডেট করছি। তারপর তারা জুডো ক্লাবে এসে তার সব বন্ধুদের বলে যে তারা দুজন ডেট করছে, যেটা শুনে সবাই অনেক অবাক হয় এবং খুশিও হয়। আর নাগাইসন তখন সেখানে এসে বলে তোদের দুজনের যেহেতু রিলেশন হয়েছে, এজন্য আমি নিজের পক্ষ থেকে আজকে পার্টি দেবো, কারণ লাম হচ্ছে আমার প্রিয় বন্ধু। কি রে ভাই, একটু বেশি বেশি হয়ে গেল না? তো রয় লামকে বলে নাগাইসন আর তোমার সম্পর্ক আগের মতো ঠিক হলো কিভাবে? লাম বলে সেটা একটা সিক্রেট, এটা বলা যাবে না। আর সে সেখান থেকে চলে যায়। এরপর রয় আর লাম যখন ক্লাসে ছিল তখন অ্যাঞ্জেলিনা তার সাথে করে একটা গার্ডকে নিয়ে এসে বলে তার ব্যাগ থেকে একটা দামি ঘড়ি চুরি হয়ে গেছে। তো সেই গার্ডটা সবার ব্যাগ চেক করতে থাকে আর যখন লামের ব্যাগ চেক করে তখন সেখান থেকেই তার ঘড়িটা পাওয়া যায়, যে কারণে পুরো ক্লাসে লামকে চোর সাব্যস্ত করা হয়। এটা তো একটু আজব হয়ে গেল, কারণ পুরো সময়টা তো লাম আর রয়ের উপরেই ক্যামেরা ধরা হয়েছে, সে চুরি করলো কখন? যাই হোক, এরপর তারা অনেক চিন্তা করতে থাকে, কারণ এই চুরির কারণে লামকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। তো এই জন্য নাগাইসন রাগের বসে অ্যাঞ্জেলিনাকে অনেক কথা শোনাতে থাকে। তখন হেমন তাদের বিপক্ষে হয়ে বলে অ্যাঞ্জেলিনা কখনো এমনটা করতে পারে না, সবাই যেন তাকে নিয়ে খারাপ কথা না বলে। তো তখন তারা সবাই একটু অবাক হয় যে এতদিন সে তাদের পক্ষে ছিল, এখন আবার অ্যাঞ্জেলিনার পক্ষে বলছে। পরের দিন আমরা অ্যাঞ্জেলিনাকে দেখি একটা সাইকো স্টুডেন্ট তার কাছে এসে তার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু অ্যাঞ্জেলিনা কেনই বা তার সাথে বন্ধুত্ব করবে, আর সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন ছেলেটি তার ফোন বের করে একটা ভিডিও দেখায়, যেটাতে অ্যাঞ্জেলিনা লাম যখন ক্লাস থেকে বের হয়ে আসে তখন লামের ব্যাগের ভিতরে তার ঘড়িটা ফেলে আসে, সেটা দেখায়। তো এই ভিডিও দেখে অ্যাঞ্জেলিনা অবাক হয় আর ছেলেটির কাছ থেকে ফোনটা কাটে যায়। তখন সেখানে ম্যাক্স চলে আসে আর অ্যাঞ্জেলিনার কথায় সেও ওই ছেলেটার কাছ থেকে ফোনটা কাটার চেষ্টা করে। আর এই হাতাহাতিতে অ্যাঞ্জেলিনা পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। তখন ছেলেটি ম্যাক্সকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে দেয় আর অ্যাঞ্জেলিনাকে ধরে জঙ্গলে নিয়ে এসে জোর জবরদস্তি করার চেষ্টা করে আর অ্যাঞ্জেলিনা তার থেকে পালানোর চেষ্টা করে। এদিকে একটু পর ম্যাক্সের যখন জ্ঞান আসে তখন সে হেমনকে দেখতে পায় আর তার কাছে সাহায্য চাই। সে বলে একটা সাইকো ছেলে অ্যাঞ্জেলিনাকে নিয়ে জঙ্গলে গিয়েছে, তুমি তাকে বাঁচাও। তো এরপর তারা পুরো জুডো টিম মিলে জঙ্গলে আসে আর তাদের খুঁজতে থাকে। আর সেখানে যেহেতু রয় ছিল, সে তার পাওয়ার ব্যবহার করে ওই ছেলেটাকে ধরে ফেলে। তখন অ্যাঞ্জেলিনা তাদের বলে ওর কাছ থেকে ওই ফোনটা আগে কাড়ো, আর তারা ফোনটা নিয়ে অ্যাঞ্জেলিনা সেই ভিডিওটা দেখতে পায়। এটা দেখার পর নাগাইসন তাকে অনেক বকতে থাকে, কিন্তু লাম তাকে চুপ করতে বলে রয়কে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সবাই চলে আসলে হেমন অ্যাঞ্জেলিনাকে বলে তুমি এমনটা কেন করলে? তখন অ্যাঞ্জেলিনা তার ভুল বুঝতে পারে আর বলে আমি লামকে ঘৃণা করি, বাট আমি এমনটা করতে চাইনি, কিন্তু আমি বুঝতে পারি না সবাই ওকে কেন পছন্দ করে, এজন্য আমি লামের উপর রেগে এটা করেছি। তো এরপর হেমন তাকে সান্ত্বনা দেয় আর তাকে কাঁধে করে সেখান থেকে নিয়ে যেতে থাকে আর তারা অনেক কথা বলতে থাকে, হয়তো ফিউচারে তাদের মধ্যে রিলেশন হতে পারে।
নেক্সট সিনে আমরা দেখি মেলোয় একজন প্রফেশনাল মেইডের মতো সব কাজ অনেক ভালোভাবে করতে থাকে, আর জজ এসব দেখে অনেক ইমপ্রেস হয়, কিন্তু তবুও সে মেলোয়কে বাড়িতে রাখতে চায় না। বুঝবি বেটা বুঝবি, যখন হারাবি তখন বুঝবি। আর এই জন্য সে একটা পিকনিকের অজুহাতে মেলোয়কে বাইরে নিয়ে আসে, আর সেখানে লাম আর রয়ও ছিল। তো তারা সেখানে বিভিন্ন ধরনের খেলা করে এবং অনেক মজা করে, কিন্তু যখন খাস সময় হয় তখন জজ মেলোয়কে অনেক কাজ করাতে থাকে, যাতে মেলোয় জজের উপর রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু মেলোয় একদমই হার মানে না, সে এত রোদের মধ্যেও রান্না করতে যায়। তখন লাম মেলোয়কে সাহায্য করতে চায়, কিন্তু জজ তাকে ডিরেক্ট নিষেধ করে দেয়। তো এভাবে আস্তে আস্তে মেলোয়ের শক্তি কমতে থাকে, কারণ সে জর্জের জন্য মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। আর তাছাড়া সে যেহেতু একজন ফক্সিপিট, শক্তি না থাকলে সে পুরো মারা যাবে। বাট এত কিছু করার পরেও জর্জের মন গলে না, সে তার উপর অত্যাচার করতেই থাকে। যাই হোক, এরপর যখন জর্জ মেলোয়কে আইসক্রিম আনতে পাঠায়, তখন মেলোয় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। তখন জর্জ দৌড়ে মেলোয়ের কাছে আসে। তো জর্জের এই চিৎকার শুনে লাম আর রয়ও সেখানে আসে, আর তখন লাম মেলোয়ের লেজ দেখতে পায়। এজন্য সে জানতে পারে যে মেলোয় কোনো মানুষ না, সে একজন ফক্সিপিট। এরপর বাড়িতে আসার পর লাম জর্জের উপর অনেক রাগ করতে থাকে, আর বলে যে তুমি মেলোয়ের সাথে এত খারাপ ব্যবহার করছো কেন, ও তো তোমাকে অনেক ভালোবাসে। আর তখনই জর্জ তার ভুল বুঝতে পারে। এরপর থেকে সে সবসময় মেলোয়ের সেবা যত্ন করতে থাকে, যেমন সময় মতো ওষুধ খাওয়ানো, ওর জন্য রান্না করা ইত্যাদি। তো এইভাবে মেলোয় আস্তে আস্তে সুস্থ হতে থাকে, আর পুরোপুরি সুস্থ হওয়ার পর মেলোয় জজকে ধন্যবাদ জানায়। এরপর আমরা দেখি লামদের জুডো খেলার কম্পিটিশনের ডেট চলে এসেছে, আর সে নোটিশ পড়ে তারা জানতে পারে তাদের কম্পিটিশন সেই টিমের সাথে যারা একটানা 5 বছর কম্পিটিশন জিতে এসেছে। তো এটা দেখে তারা তো সবাই অনেক ভয় পায় যে প্রথমে এত বড় টিম, কিন্তু নাগাইসন আর লাম তাদের মোটিভেট করে, এজন্য সবাই ভালো মতো প্র্যাকটিস শুরু করে। এরপর জর্জ আবারও বারে গিয়ে মেয়েদের দেখতে থাকে। তুই ভালো হলি না বেটা। তো রয় তখন তার কাছে এসে বলে এগুলো কি হচ্ছে। জর্জ তখন বলে তুই নিজের সরকায় তেল দে। এরপর রয় বলে আজ রাতে আমি একটা পার্টি রেখেছি, তুই দেরি না করে টাইম মতো চলে যাস। এরপর জর্জ বাড়িতে এসে দেখে মেলোয় বাড়িটা অনেক ভালোভাবে গুছিয়ে রেখেছে, আর সে নিজেও সেজে আছে। তো তার সাজ দেখে তো জর্জ অনেকটা মুগ্ধ হয়। এরপর তারা দুজন নাচ করে এবং আরো অনেক কথা বলে, আর একটু পর তারা হাঁটতে যায়। তখন সেখানে জর্জ মেলোয়ের হাত ধরে হাঁটতে থাকে। মেলোয় তো এটা দেখে অনেক খুশি হয় যে জর্জ ফাইনালি তাকে গ্রহণ করেছে। পরের দিন দেখানো হয় পুরো জুডো টিম অনেক ভালোভাবে প্র্যাকটিস করছিল। এদিকে একটা ব্রেক ফেল করা গাড়ি একটা বৃদ্ধ মহিলাকে ধাক্কা দিতে যাচ্ছিল। তখন রয় এসে তার শক্তি ব্যবহার করে সেই গাড়িটাকে থামিয়ে দেয়, এজন্য তার হাত থেকে রক্ত বের হয় আর তার চোখও নীল হয়ে যায়। আর এসব কিছু নাগাইসন লুকিয়ে দেখে ফেলে, যেটা দেখে সে তো পুরোই অবাক। এরপর তারা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল, তখন নাগাইসন একটানা শুধু রয়কেই দেখছিল। আর নাগাইসন বুঝতে পারে যে রয় কোনো মানুষ না, এজন্য সে উঠে চেঞ্জ করার রুমে যায়, আর সেখানে রয়ের ড্রেস থেকে একটা চুল নেয়, যাতে ওই চুলের ডিএনএ টেস্ট করে সে সত্যটা জানতে পারে। এরপর সে তার একটা বন্ধুর সাথে দেখা করে যে ফরেনসিক ডিপার্টমেন্টে কাজ করে, আর তাকে যখন ওই চুলটা দেবে তখন সে দেখে তার পকেটে সেই চুলটা নেই। তখন সে বুঝতে পারে রয় সেটা নিয়ে নিয়েছে। তো এখন তো তার কাছে আর কোনো প্রমাণ নেই। এরপর সে দৌড়ে লামের কাছে আসে, আর তাকে বলে যে আমার মনে হয় রয় আমাদের কাছে কিছু লুক আসছে, কারণ সকালবেলা আমি দেখেছি রয় একটা ব্রেক ফেল করা গাড়ি তার হাত দিয়ে থামিয়ে একজন বৃদ্ধকে বাঁচিয়েছে, যেটা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। তাছাড়া এটাও দেখলাম তার রক্তের রং নীল। আমি শিওরও মানুষ না, কিন্তু আমি বুঝতে পারছি না আমি এটা কিভাবে প্রমাণ করব। বাট আমরা তো জানি লাম এগুলো সব আগে থেকেই জানে। তো লাম একটু অবাক হয় আর নাগাইসনকে বুঝাতে চাই যে তুমি যা দেখেছো এগুলো তোমার চোখের ভুল ছিল, ও কোনো মনিস্টার নাই, তুমি চোখে ভুল দেখেছো। কিন্তু নাগাইসন লামের কোনো কথা বিশ্বাস করে না। সে বলে আমি প্রমাণ করেই দেবো ও কোনো মানুষ নয়, আর ততদিন তুমি ওর থেকে দূরে থাকবে। এরপর লাম রয়কে বলে যে নাগাইসন কিন্তু তোমার পিছনে লেগেছে, আর আমি ওকে ভালো করেই চিনি। যদি ও বলে আমি এটা করবো তো সেটা করেই ছাড়ে। তখন রয় লামকে বলে যে তুমি কোনো টেনশন করো না, আমি আস্তে আস্তে নাগাইসনের সাথে সম্পর্ক ঠিক করে নেব। কিন্তু রয়ও জানতো নাগাইসন এত সহজে হেরে যাওয়ার পাত্র না। এরপর নাগাইসন রয় আর লামকে একটা নির্জন জায়গায় ডাকে। তো রয় সেখানে দাঁড়িয়েছিল, তখন লাম সেখানে আসে। তখনই নাগাইসন একটা বড় গাড়ি নিয়ে আসে রয়কে ধাক্কা দিতে, যাতে রয় নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আর তখনই লামের সামনে তার আসল রূপ চলে আসে। কিন্তু রয় রাস্তা থেকে সরে না, সে পুরো রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। তো নাগাইসন যখন বুঝতে পারে ধাক্কা লাগলে রয় মারা যেতে পারে, এজন্য সে গাড়ি রাস্তার সাইডের দিকে ঘুরিয়ে দেয়। আর তখন সে গাড়ি নিয়ে খাদে পড়ে যেতে যায়, এজন্য রয় তার পাওয়ার ব্যবহার করে তার গাড়িটা থামায়। তখন লাম নাগাইসনের কাছে এসে বলে তুমি ঠিক আছো তো। কিন্তু নাগাইসন বলে তুমি কি দেখেছো ও কিভাবে এত বড় গাড়ি থামালো? এটা তো কোনো সাধারণ মানুষ করতে পারবে না। এখন তো তুমি বিশ্বাস করছো যে আমি যা বলেছিলাম তাই সত্য, আর ও একটা ভ্যাম্পায়ারও হতে পারে যে তোমার রক্ত খেয়ে তোমাকে মেরে ফেলতে পারে। তখন লাম নাগাইসনকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু নাগাইসন কোনো কথাই শুনে না, আর সে রয়কে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। আর যেহেতু নাগাইসন কোনো কথাই শুনছে না, এজন্য লাম তাকে চুপ করানোর জন্য একটা থাপ্পড় মারে, আর বলে রয় কখনো আমার থেকে কিছু লুকায়নি, আমি আগে থেকেই জানি ও একটা ভ্যাম্পায়ার, ও নিজে থেকেই আমাকে সত্য কথা বলেছে। তখন
তখন নাগাইসান অবাক হয় আর বলে, তুমি কি রয়ের সাথে রিলেশনে যাওয়ার আগেই জানতে? তখন লাম মিথ্যা কথা বলে যে হ্যাঁ, আমি আগে থেকেই জানতাম। এটা শুনে নাগাইসান অনেক অবাকও হয় এবং কষ্টও পায়, আর লামকে কিছু না বলে সে চলে যেতে থাকে। তখন লাম তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কথা শুনে না। এরপর লাম অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ নাগাইসন তাকে বিশ্বাস করানোর জন্য তার জীবন বাজি রেখেছে। আর সে যেহেতু জানতে পেরেছে আমি জেনে শুনে একটা ভ্যাম্পায়ারের সাথে রিলেশন করি, এজন্য অনেক কষ্ট পেয়েছে। অ্যাকচুয়ালি এখানে যেটা হয়েছে, লাম আর নাগাইসন তো অনেক ক্লোজ ফ্রেন্ড। তারা আগে একজনের কাছ থেকে অন্যজন কোনো কথাই লুকাতো না, কিন্তু লাম প্রেম করেছে রয়ের সাথে, এবং রয় যে একটা ভ্যাম্পায়ার এই কথাগুলো তো সে আগে বলেনি। তো এই জন্য নাগাইসনের কষ্ট হওয়াটাই স্বাভাবিক। এসব দিকে রয় লামকে বলে, তুমি চিন্তা করো না, আমি এসব ঠিক করে নেব, তুমি শুধু আমাকে একটু সময় দাও। রয় লামকে এসব কিছু বলছে কারণ তাকে একটু শান্ত করার চেষ্টা করছে, কারণ পরের দিনই ছিল তাদের জুডো কম্পিটিশন। তো পরের দিন আমরা দেখি লামের টিমের সাথে যে টিমের প্রতিযোগিতা হবে তারা সবাই লামের কলেজে চলে আসে, আর লামের টিমকে অনেক পোষাতে থাকে। তখন হেমন সামনে আসে, আর ওই দলে যে মেন চ্যাম্পিয়ন ছিল সে হেমনকে আঘাত করার চেষ্টা করে, এজন্য সেখানে ঝগড়া শুরু হয়। এটা দেখে সেখানে রয় আসে, আর সে নিজের শক্তি ব্যবহার করে হেমনকে রক্ষা করে, যার ফলে ওই ছেলেটা সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ওই টিমের একটা মেয়ে লামকে চ্যালেঞ্জ করে যে আমি তোকে হারাবো, আর এরপর তারা চলে যায়। অন্যদিকে মেলয় জর্জের অনেক ভালো মতো খেয়াল রাখে, এমনকি জর্জ কিছু বলার আগেই তার সব কাজ করে দিচ্ছে। তারপর সে অন্য ঘরে এসে জর্জের পেট মানে পোষা প্রাণীর সাথে কথা বলতে থাকে, যে কিনা একটা ইঁদুর, আর তার নাম হচ্ছে বেবো, আর তাকে জর্জ অনেক বেশি পছন্দ করে। তো এজন্য মেলয় বেবোর সাথে কথা বলে, আর বলে আজকে আমি জর্জকে প্রপোজ করব, যে কারণে সে অনেক বেশি এক্সাইটেড। তখনই সেখানে জর্জ আসে আর মেলয়কে বলে, তুমি এখানে কি করছো? মেলয় বলে, আমি আসলে বেবোর আশেপাশের ময়লা পরিষ্কার করছি। এরপর যখন মেলয় জর্জকে ড্রিঙ্ক তৈরি করে দিচ্ছে, তখন জর্জ তাকে বলে আর একটা গ্লাস নিয়ে আসো, কারণ সে আজ একা ড্রিঙ্ক করবে না। তো এটা শুনে মেলয় অনেক খুশি হয় আর দ্রুত ঘরের ভিতরে চলে যায়, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় সে আর বাইরে আসে না। তখন জর্জ নিজে মেলয়কে দেখতে যায়, আর সে দেখে মেলয়ের হাতে বেবোর খাঁচা, কিন্তু বেবো সেখানে নেই। তো এটা দেখে জর্জ মনে করে ও বেবোকে খেয়ে ফেলেছে, যা দেখে জর্জ মেলয়ের উপর অনেক চিৎকার করে বলে, তোমার সাহস হয় কিভাবে আমার বেবোকে খাওয়ার? মেলয় বলে, আমি কিছুই করিনি, আমার কথা তুমি বিশ্বাস করো। কিন্তু জর্জ কোনো কথা শুনে না, সে বলে, আমার বোঝা উচিত ছিল যে তুমি একজন ফক্সিফিট যে মাংস না খেয়ে বাঁচতে পারে না, তুমি আমার প্রিয় বেবোকে খেয়ে ফেলেছো। আরো অনেক কথা বলতে থাকে, কিন্তু মেলয় বলে, আমি এমন কোনো কাজ করতে পারি না যেটাতে তুমি রাগ করবে। কিন্তু জর্জ কোনো কথা শোনে না, আর মেলয়কে বলে বাড়ি থেকে চলে যাও। তখন মেলয় কান্না করতে থাকে আর বলে, তুমি আমার কথা একটু শোনো, এটার কি হয়েছে আমরা খুঁজে বের করতে পারবো। কিন্তু জর্জ তার কথা বিশ্বাস করে না, সে মেলয়কে চলে যেতে বলে সে অন্য ঘরে চলে যায়। তখন মেলয় সেখানেই কান্না করতে থাকে। নেক্সট সিনে আমরা দেখি রয় আর লাম চন্দ্রগ্রহণ দেখার জন্য বসে রয়েছে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যেহেতু চাঁদ দেখা যাচ্ছিল না, তখন লাম রয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আর যখন রয় চাঁদের দিকে তাকায়, তখন সে দেখে চাঁদ লাল রঙের হয়ে যাচ্ছে, আর সে বুঝতে পারে এটা খারাপ কিছু সংকেত, মানে মার্কাস আজ রাতে অনেক বেশি শক্তি পাবে, এবং সে রয় ও জর্জের থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে। আর মার্কাস হলো সেই মেন ভ্যাম্পায়ার যেটা 200 বছর আগে লামকে কামড়িয়েছিল। তো এটা দেখে রয়ের একটু ভয় হয়, আর লামের ঘুম ভেঙে গেলে সে অনেক রেগে যায় যে কেন রয় তাকে ডাকেনি। লাম আরো বলে যে, আর তুমি আমাকে ভ্যাম্পায়ার বানিয়ে দিচ্ছ না কেন? তাহলে তুমি যেমন আছো আমিও তেমন সারা জীবন ইয়ং থাকবো, তা না হলে তো আমি বুড়িয়ে যাব, আর তখন তুমি একা হয়ে যাবে। কিন্তু রয় লামকে এটা করতে নিষেধ করে। সে বলে, আমি কখনো তোমাকে ভ্যাম্পায়ার বানাবো না, কারণ তুমি মানুষ বলে আমাকে এত ভালোবাসো, আর ভবিষ্যতে এরকম কথা আর বলবে না। অ্যাকচুয়ালি রয় মনে মনে লামের জন্য ভয় পাচ্ছিল যে মার্কাস ফেরত এসে আবারও তাদের ক্ষতি করার চেষ্টা করবে। যাই হোক, পরের দিন সকালে জর্জ এসে রয়কে বারান্দায় বসে থাকতে দেখে এবং তার মাইন্ড পড়ে সব জেনে যায়। জর্জ বলে, লাম তো ঠিকই বলেছে, তোর উচিত লামকে ভ্যাম্পায়ার বানিয়ে দেওয়া। কিন্তু রয় জর্জকে সোজা না বলে দেয়। রয় বলে, গত 200 বছরে আমি কোনো হাসি কান্না কোনো ইমোশন অনুভব করিনি, কিন্তু এখন কেন জানি না আমার কষ্ট অনুভব হচ্ছে। তখন জর্জ কথার টপিক ঘুরিয়ে নিয়ে বলে, আমার মনে হয় মার্কাস এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, আর সে হয়তো আমাদের উপরে প্রতিশোধ নিতে আসবে। মার্কাস হয়তো এতক্ষণে বরফের খাঁচা ভেঙে ফেলেছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি মার্কাস যখন মানুষ ছিল তখন সে চুরি ডাকাতি করতো তার বোনের জন্য, কারণ তার বোনের একটা ভয়ানক অসুখ ছিল আর তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল। আর একদিন যখন মার্কাস চুরি করতে যায় তখন সে ধরা পড়ে, আর সকল মানুষ মিলে তাকে অনেক মারে। আর মার্কাস যখন বুঝে যায় সে আর বাঁচবে না, তখন সে জর্জের কাছে সাহায্য চায়, আর তার কাছে থাকা কিছু স্বর্ণের কয়েন দিয়ে জর্জকে বলে, এটা দিয়ে তুমি আমার বোনের জীবন বাঁচিও। তো এই কথা শুনে জর্জের অনেক মায়া হয়, আর তখন জর্জ তাকে মরতে দেয় না, তাকে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। আর মার্কাস এখানে প্রমিস করেছিল যে সে সবসময় জর্জের কথা মতো চলবে আর তার সাথে থাকবে। তো এটা শুনে তো জর্জ অনেক খুশি হয়। তো সবকিছু ভালো মতো চলছিল, বাট একদিন হঠাৎ করে মার্কাস জানতে পারে যে গ্রামে সে চুরি করেছিল সেই গ্রামের লোকেরা তার বোনকে মেরে ফেলেছে। তো এই কথা শুনে নিজের বোনের মৃত্যুতে মার্কাস অনেক কষ্ট পায় এবং সে বলে, আমার চুরির শাস্তি গ্রামবাসী কেন আমার বোনকে দিল। তখন মার্কাস প্রমিস করে যে সে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেবে।
তো বোনকে মারার প্রতিশোধ হিসেবে মার্কাস ওই পুরো গ্রামবাসীকে এক এক করে মারা শুরু করে। কিন্তু যখন রয়ের গার্লফ্রেন্ডকে মারে এবং রয়কে মারতে যায় তখন জজ তাকে বাধা দেয়, কিন্তু মার্কাস কোনো কথা শোনে না। এজন্য জজ মার্কাসকে বরফের খাঁচায় বন্দি করে দেয়। আর তখন থেকে জর্জ আর মার্কাসের শত্রুতা শুরু, আর জর্জ আর রয়ের সম্পর্ক শুরু হয়। তো এই কারণে মার্কাস যদি ফিরে আসে সে প্রথমে জর্জ আর রয়কে মারবে। তো তারা যখন কথা বলছিল এইসব ব্যাপারে তখনই তাদের পিছনে মার্কাস চলে আসে, যাকে দেখে জর্জ আর রয় দুজনেই ভয় পায় এবং তারা মার্কাসের দিকে তাকিয়ে থাকে। কিন্তু তারা দুজন কিছু করার আগেই মার্কাস সেখান থেকে একটা জঙ্গলে চলে আসে, আর তার পিছু পিছু জর্জ আর রয়ও আসে আর তাকে খুঁজতে থাকে। তখনই তাদের সামনে উপর থেকে একটা লাশ পড়ে, আর এই লাশটা ছিল সেই মেয়ের যে কিছুদিন আগে জর্জের সাথে তার বাড়িতে এসেছিল তার নকল গার্লফ্রেন্ড হয়ে। মেয়েটির এমন অবস্থা দেখে জর্জের অনেক খারাপ লাগে, কারণ মেয়েটির এই অবস্থা তার জন্য হয়েছে। মানে মার্কাস প্রতিশোধ নেওয়ার জন্য জর্জের নকল গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছে। এরপর মার্কাস তাদের সামনে আসে আর তাদের মধ্যে লড়াই শুরু হয়। আর আমরা দেখি জর্জ আর রয় মিলে মার্কাসের সাথে ভালোই ফাইটিং করছিল, এজন্য মার্কাস সেখান থেকে চলে যায় আর জর্জ আর রয় বাড়িতে চলে আসে। তবে তারা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তারা মার্কাসের ব্যাপারে আবারও ভাবতে থাকে, কারণ মার্কাস এখনো অনেক বেশি শক্তিশালী। তাই ওরা যদি একা মার্কাসের সামনে পড়ে যায় তাহলে অবশ্যই মরতে হবে। তো তখন জর্জ রয়কে বলে, আমার তো হারানোর কিছুই নেই, কিন্তু তোর কাছে তো তোর ভালোবাসা লাম রয়েছে, বেটার হয় আমি একাই মার্কাসের মোকাবেলা করব, তুই এই ঝামেলার মধ্যে আসিস না। কিন্তু রয় বলে, লাম আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ তুমিও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। যদি মার্কাসের সাথে লড়াই করতে হয় তো আমরা দুজনে একসাথে লড়াই করব, আমি তোমাকে একা ছাড়বো না। নেক্সট সিনে আমরা মেলোইকে দেখি, মেলোই শপিং করে বাড়িতে এসে টেবিলের উপর একটা কন্ট্রাক্ট পেপার দেখে, আর এটা দেখে সে অনেক খুশি হয়। আর সে জজকে বলে, আমি কি তোমার বাড়িতে পার্মানেন্ট হয়েছি? তখন জজ বলে, এটা পার্মানেন্ট হওয়ার পেপার না, এটা তুমি আমার বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকতে পারবে না সেই পেপার। মানে জজ চায় না মেলোই আর তার বাড়িতে থাকুক, কারণ মার্কাস যদি জানতে পারে সে মেলোইকে পছন্দ করে মার্কাস মেলোকে মেরে ফেলবে। তো জজের কথা শুনে মেলোই অনেক রিকোয়েস্ট করে যে জজ অন্তত এই বাড়িতে থাকতে দাও। কিন্তু জজ মেলোইকে বলে, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, আর সে সেখান থেকে চলে যায়। এদিকে রয়ও লামের সাথে ব্রেকআপ করতে চাইছে, আর লাম হঠাৎ করে রয়ের এমন কথা শুনে অনেক অবাক হয়, আর সে রয়কে এর কারণ জিজ্ঞেস করে। তো লামের এখানে মনে হয় গত রাতে যেহেতু সে তাকে ভ্যাম্পায়ার বানাতে বলেছিল এজন্য ব্রেকআপ করতে চাইছে। তো লাম বলে, গত রাতে আমি তোমাকে আমাকে ভ্যাম্পায়ার বানাতে বলেছিলাম, এই জন্য ব্রেকআপ করতে চাইছো? রয় বলে, হ্যাঁ। রয় আরো বলে, আমাদের সামান্য এতটুকু রিলেশনের জন্য তুমি এত বেশি রিয়াকশন করবে এটা আমি ভাবতে পারিনি, আর এজন্য আমি তোমার সাথে রিলেশন রাখতে চাচ্ছি না। একথা শুনে লাম বলে, দেখো তুমি যদি না চাও তাহলে আমি কখনোই ভ্যাম্পায়ার হতে চাবো না, কিন্তু তুমি ব্রেকআপ করো না। কিন্তু রয় তার কোনো কথাই শুনে না, আর সে ব্রেকআপ বলে সেখান থেকে চলে যায়। এরপর লাম যখন একা একা রয়ের কথা ভাবছিল তখন সে শুনতে পায় তাকে কেউ পিছন থেকে ডাকছে, আর লাম যখন পিছনে তাকায় তখন সে কোনো একটা কিছু দেখে অনেক ভয় পায়। এরপর লাম দৌড়িয়ে রয়ের কাছে আসে এবং সে রয়কে বলে, আমাকে বাঁচাও, না হলে আমাকে মার্কাস মেরে ফেলবে। তো এটা শুনে তো রয় অনেক অবাক হয় আর লামের মাইন্ড পড়ার চেষ্টা করে, আর এখানে রয় বুঝতে পারে মার্কাস লামকে কি করেছে। বাট সবকিছু বুঝে ওঠার আগেই লাম একটা ছুরি দিয়ে রয়কে মারতে যাচ্ছিল, তখনই জজ সেখানে চলে আসে আর লামকে আটকায়। আর জজ আবারও লামের মাইন্ড পড়ার চেষ্টা করে, আর তখন আমাদের দেখানো হয় লাম পিছনের দিকে তাকানোর পর মার্কাসকে দেখতে পাই, আর মার্কাস তাকে পুরো বশ করে ফেলে। তো এতক্ষণ লাম যা কিছু করেছে সবকিছু মার্কাসের কথা মতো করেছে, আর যেহেতু লাম এখনো মার্কাসের বসে আছে তো কোনো উপায় না পেয়ে লামের হাত পা বেঁধে তাকে একটা ঘরে আটকে রাখে, আর তারা দুজন মার্কাসের ব্যাপারে কথা বলতে থাকে। জজ তখন বলে, লামের পুরো শরীর এখন মার্কাসের কন্ট্রোলে রয়েছে, এবং লাম যে ছুরি দিয়ে তোমাকে মারতে এসেছিল সেটা কোনো সাধারণ ছুরি না, ওই ছুরি দিয়ে আঘাত করলে মূলত কোনো ভ্যাম্পায়ারকে মারা যায়। আর লামের এমন অবস্থার কারণে রয় নিজেকে দোষী দায়ী করছে, কারণ সে যদি লামের সাথে রিলেশন না করতো মার্কাস তাকে টার্গেট করতো না। এরপর রয় লামের সাথে দেখা করতে গেলে আমরা দেখি লামের কণ্ঠে মার্কাস কথা বলছে এবং এমন একটা নাটক করতে থাকে যে সেই লাম, এবং বলে ওকে যেন আর বেঁধে না রাখে। তখন আবারও রয় তার মাইন্ড পড়ার চেষ্টা করে, কিন্তু রয় তো অত শক্তিশালী ছিল না, এজন্য সে ব্যর্থ হয়। আর সে বুঝতে পারে মার্কাস এখনো তাকে বশ করে রেখেছে, আর রয় খুব ভালো করে জানে লাম এখনো ঠিক হয়নি, বরং তার ভিতরে এখন মার্কাস রয়েছে। তখন হঠাৎ করে লাম চুপ হয়ে যায় আর তার চোখ লাল হয়ে যায়, তখন লামের ভয়েস পরিবর্তন হয়ে যায় আর সে বলে, আমাকে ছেড়ে দাও, না হলে আমি এই লামকে মেরে ফেলবো। তখন রয় লামকে জড়িয়ে ধরে বলে সে যেন এরকমটা না করে, আর সে লামকে অনেক ভালোবাসে। এরপর রয় নাগাইসনের কাছে আসে এবং তাকে সবকিছু খুলে বলে, আর সে নাগাইসনকে প্রমিস করতে বলে যে যা কিছু হয়ে যাক না কেন সে যেন লামের সাথে থাকে আর সারা জীবন খেয়াল রাখে। তখন নাগাইসন বলে, আমি তো লামের খেয়াল রাখবোই, কিন্তু তোমাকেও প্রমিস করতে হবে যে তুমি যেখানে যাও না কেন তোমাকে ফিরে আসতে হবে লামের জন্য। কিন্তু রয় এখানে একটা হাসি দেয়। অ্যাকচুয়ালি রয় হয়তো কাল রাতে মার্কাসের সাথে চুক্তি করেছে যে লামকে ছেড়ে দাও, আমি তোমার সাথে একা দেখা করবো। তো রয় তার জীবনের মায়া ত্যাগ করে মার্কাসের সাথে দেখা করতে যাচ্ছে, আর মার্কাসও তার বোনের কবরের সামনে যে মনে করতে থাকে যে তারা যখন একসাথে ছিল কত সুখে ছিল, আর হঠাৎ করে কিভাবে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। আর সে তার কবরে থাকা বোনকে বলে, তোর মৃত্যুর প্রতিশোধ আমি অবশ্যই নেব।
আর প্রতিশোধ নেওয়ার জন্য মাত্র একজন বাকি, সেটা হলো রয়, কারণ সে ওই গ্রামবাসীদের একজন। আর জর্জের উপর প্রতিশোধ নেবে কারণ সে তাকে আটকে রেখেছিল। তো এরপর নেক্সট সিনে আমরা দেখি মেলোয় আজও জর্জের জন্য অনেক সুন্দর করে সেজেছে, যা দেখে জর্জ মনে মনে অনেক খুশি হয়। তখন মেলোয় বলে, সেদিন আপনি আমার সাথে ড্রিঙ্ক করতে চেয়েছিলেন, কিন্তু বেবো হারিয়ে যাওয়ার কারণে সেটা আর হয়নি। আজকে যদি আপনার মন ভালো থাকে, আজকে আমি আপনার সাথে ড্রিঙ্ক করতে চাই। তো জর্জও রাজি হয়ে যায়। আর তখন তারা দুজন একটা গেম খেলে। গেমটা হলো যে সবার আগে কে রেড ওয়াইনের বোতল শেষ করবে সেই জিতবে। তো খেলতে খেলতে তারা অনেক ড্রিঙ্ক করে ফেলে এবং শেষ পর্যন্ত জর্জ জিতে যায়, যা দেখে মেলোয় দুঃখ করে বলে, একদিন না একদিন আমি এই খেলায় ঠিকই জিতবো। মেলোয় আরো বলে, খুব ভালো হতো যদি আজকের রাত শেষ না হতো। তো এরপর তারা দুজন ঘুরতে বের হয়। আর জর্জ আর মেলোয় দুজনে মাতাল ছিল, আর জর্জ এখানে মেলোয়ের হাত ধরে আটছিল। এটা দেখে মেলোয় অনেক খুশি হয় আর লজ্জাও পেতে থাকে। আর এই সব কিছুর প্ল্যান ছিল রয়ের, যাতে জর্জ এক মুহূর্তের জন্য হলেও মেলোয়ের কাছে আসতে পারে। এরপর আমরা নাগাইসনকে দেখি, সে লামের সাথে দেখা করতে এসেছে আর তার সাথে কথা বলার চেষ্টা করে। এরপর নাগাইসন লামকে পানি খাওয়াতে গেলে লাম তার উপর অনেক চিৎকার করে ওঠে। লামের চিৎকার শুনে রয় সেখানে চলে আসে আর নাগাইসনকে বাইরে যেতে বলে। এরপর রয় লামকে তাদের পুরনো দিনের কথা মনে করানোর চেষ্টা করে, যে কিভাবে তাদের প্রথম দেখা হয়েছিল, কিভাবে সে লামের জীবন বাঁচিয়েছিল আর তার বদলে লাম তাকে থাপ্পড় দিয়েছিল। এসব কিছু বলার সময় রয় অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর তখন রয় আবারও বলে যে সে লামকে কতটুকু ভালোবাসে এবং সে লামকে কখনোই কষ্ট দেবে না, সবসময় তাকে ভালো রাখার চেষ্টা করবে। একথা বলে রয় লামের মাথায় কিস করে সেখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পাই রয়ের এসব কথা শুনে লামের চোখেও পানি চলে এসেছে। এরপর পরবর্তী সিনে আমরা দেখি রয় আর জর্জ মার্কাসের সাথে মারামারি করতে যাচ্ছে আর মার্কাসও সেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছে। এরপর তাদের লড়াই শুরু হয়। অন্যদিকে লামকে নাগাইসন পাহারা দিচ্ছে আর তখনই লাম স্বাভাবিক হয়ে ওঠে আর নাগাইসনকে বলে, কেন আমাকে এভাবে বেঁধে রাখা হয়েছে। তখন নাগাইসন তাকে কয়েকটা প্রশ্ন করে আর বলে, তুমি যদি এগুলো সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি বিশ্বাস করবো যে তুমি আসল লাম। তো লাম সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয় আর নাগাইসন তাকে বিশ্বাস করে তার বাঁধন খুলে দেয়। কিন্তু তখনই লাম নাগাইসনের উপর আক্রমণ করে আর তাকে অজ্ঞান করে সেখান থেকে চলে আসে। মানে বর্তমানে এখনো লাম মার্কাসের কন্ট্রোলে রয়েছে। আর ওদিকে জর্জ আর রয় অনেক কষ্ট করেও মার্কাসকে হারাতে পারছে না। তখন এক পর্যায়ে মার্কাস রয়ের হাতে কামড় দেয় আর রয়ের ভিতরে কিছু একটা ঢুকে যায়। তখনই সেখানে মেলোয় চলে আসে আর মার্কাসের উপর আক্রমণ করে, কিন্তু মার্কাস তো অনেক শক্তিশালী ছিল, তাই সে মেলোয়কে অনেক জোরে একটা লাথি মারে আর মেলোয় জর্জের কোলে এসে পড়ে। আর এখানে প্রথমবারের মতো আমরা জর্জকে তার ভালোবাসা প্রকাশ করতে দেখি। এখানে মেলোয় পুরো মরতে বসেছে। তখন জর্জ বলে, তুমি এত সহজে মরতে পারো না, তোমার তো আমার সাথে এখনো কম্পিটিশনে জেতা বাকি। কিন্তু মার্কাস মেলোকে এত জোরে লাথি মেরেছে যে মেলোয় আর উঠতেই পারে না আর জর্জে করে মাথা রেখেই সে মারা যায়। তো জর্জ তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। এটা আর কি আমাদের মানুষের একটু কমন প্রবলেম, যে সময় থাকতে তার প্রিয় মানুষটার মূল্য দেয় না। যখন সে হারিয়ে যায় বা তাকে ছেড়ে চলে যায় তখন সে তাকে খুঁজে বেড়ায়, কিন্তু টাইম মতো যদি সে তাকে কেয়ার করতো তাহলে হয়তো আর এই দিনটা আসতো না। যাই হোক, মেলোয় মারা যাওয়ার কারণে জর্জ অনেক বেশি রেগে যায় আর সে মার্কাসের উপর আক্রমণ শুরু করে, কিন্তু এতে মার্কাসের কিছুই হয় না। আর মার্কাস এত বেশি শক্তিশালী ছিল যে জর্জ আর রয় তার কিছুই করতে পারছিল না। আর তখনই সেখানে লাম আসে আর লামের হাতে সেই বিশেষ ছুরি ছিল যেটা দিয়ে সে প্রথমবার রয়কে মারতে গিয়েছিল। তো রয় এখানে এসে লামকে বলে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু তখনই লাম রয়কে মারতে যায়, কিন্তু মারতে পারে না, সে থেমে যায়। তখন রয় বলে, তুমি যদি লাম না হও তাহলে আমাকে মেরে ফেলো, কোনো সমস্যা নেই। তখনই জর্জ লামকে ধাক্কা দেয় আর মার্কাস লামকে ধরে ফেলে। মার্কাস লামকে বলে, তুমি কেন রয়কে মারতে গিয়ে থেমে গিয়েছো? কারণ লাম তো এই মুহূর্তে মার্কাসের কন্ট্রোলে ছিল, সে তো তার কথাই শোনার কথা। কিন্তু তখনই লাম করে কি, ওই ছুরিটা মার্কাসের শরীরে ঢুকিয়ে দেয়, যার কারণে মার্কাস অনেক রেগে যায় আর তাকে জোরে একটা ধাক্কা দেয় আর লাম রয়ের কোলে এসে পড়ে। তো এই ছুরিতে আঘাত করার কারণে মার্কাস এখানেই মারা যায়, কারণ এটা তো সে বিশেষ ছুরি ছিল যা দিয়ে একটা ভ্যাম্পায়ারকে মারা হয়। তো লাম তো মার্কাসের বশে ছিল, বাট লাম আর রয়ের ভালোবাসা এতটা গভীর ছিল যে তাদের ভালোবাসার কাছে কোনো বশই কাজে আসেনি, উল্টো লাম মার্কাসকে মেরে দিয়েছে। তো যাই হোক, মার্কাস লামকে এত জোরে ধাক্কা দিয়েছে যে ওর অবস্থা মেলোয়ের মতো হয়েছে, মানে সেও মারা যাচ্ছে আর কি। তখন রয় লামকে বলে, তুমি কিছুতে আমাকে ছেড়ে যেতে পারো না, কারণ আমরা সারা জীবনে একসাথে থাকার প্রমিস করেছি। তখন জর্জ বলে, লামকে বাঁচানোর একটাই উপায় আছে, আর সেটা হলো তাকে তোর রক্ত খাইয়ে দে, তাহলে ও ভ্যাম্পায়ার হয়ে যাবে। এটাই একমাত্র রাস্তা ওকে বাঁচানোর। কিন্তু তখনও রয় তাকে ভ্যাম্পায়ার বানাতে চায় না আর সে লামকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এই সিন এখানেই শেষ হয়। এরপর আমাদের কিছুদিন পর দেখানো হয় জর্জকে দেখি সে মেলোয়কে অনেক মিস করছে আর এজন্য সে পোষা প্রাণী হিসেবে একটা শিয়াল রেখেছে। সে শিয়ালকে বলে সে মেলোয়ের জন্য 200 বছর অপেক্ষা করতে রাজি আছে। অ্যাকচুয়ালি তাদের রুলস অনুযায়ী তারা আর কি 200 বছর পর পর পুনর্জন্ম গ্রহণ করে। তো এইভাবে হয়তো বা বললো, আমার যা মনে হলো আর কি। অন্যদিকে আমরা রয়কে দেখি সে একটা বই পড়ছে আর তখন সেখানে লাম আসে আর তারা দুজন একসাথে হাত ধরে হাঁটতে থাকে। আর এটাতে আমরা বুঝতে পারি সেদিন রয় লামকে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছে, এ কারণেই লাম বেঁচে আছে। এরপর আমরা রয়ের হাতে কিছু একটা চলতে দেখি যেটা তার শরীরের মধ্যে দৌড়াচ্ছিল। এটা আর কি মার্কাস যখন তার হাতে কামড়ে দিয়েছিল তখন তার শরীরের ভিতরে চলে গিয়েছে আর সেটা তার শিরার মধ্যে চলাচল করছে।
তো এরপর রয় যখন পিছনের দিকে তাকায় তার চোখ লাল হয়ে যায় আর তখন সে একটা রহস্যময়ী হাসি দেয়। তো এর মানে হচ্ছে রয় এখন মার্কাসের মতো ভয়ঙ্কর ভ্যাম্পায়ার হয়ে গেছে আর রয়ই হচ্ছে বর্তমানের ভিলেন। তো জর্জ আর লাম কি পারবে রয়কে আবারও আগের মতো ভালো করতে, নাকি রয় জর্জ আর লামকে মেরে ফেলবে আর মার্কাসের বাকি প্রতিশোধ নিবে, নাকি রয় তাদের দুজনকে মেরে নিজেকেও মেরে ফেলবে এবং মার্কাসের প্রতিশোধ পূরণ করবে? তো এরকম আরো অনেক কোয়েশ্চেন নিয়ে এই সিরিজটা শেষ হয়। তো সেকেন্ড সিরিজে আমরা জানতে পারবো তাদের সাথে আসলে কি হয়েছে, বাট এই সিরিজের সেকেন্ড সিজন এখনো আসেনি। তো যাই হোক, এই সিরিজটা এখানেই শেষ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।